ক্লাস থেকে বেরিয়ে হাঁটতে শুরু করল দীপা। কোনো কাজে মন দিতে পারছে না সে। অস্থির লাগছে। দুতির জন্য মনটা কেমন কেমন করছে। আপুকে কি দুলাভাই মাফ করবে না? একবার বোঝার চেষ্টা করবে না তার সাথে যাই হোক তাতে তার নিজের কোনো দোষ নেই? দুতিকে নিয়ে ভাবতে ভাবতে পুকুর পাড়ে আসতেই দীপার নজর গেল সেদিনের সেই বাচ্চা ছেলেটির দিকে। নারকেল গাছের নিচে বসে একটি আইসক্রিম চেটেপুটে খাচ্ছে সে। এক মুহূর্ত ভেবে সেদিকে এগুলো দীপা। একটা চিরকুট পাঠিয়েই কোথাও উধাও হল সেদিনের বুচির জামাই। এ প্রশ্ন নিয়েই তার দুচোখ বেশ কিছুদিন হল খুঁজে বেড়াচ্ছিল বাচ্চা ছেলেটিকে। যাক, অবশেষে তার দেখা তো মিলল। বাচ্চাটির কাছে এসে দাঁড়াল দীপা। ব্যাগের চেইন খুলে সুমনের দেয়া চকলেট 3টি বের করে তার হাতে দিয়ে বলল, আমায় মনে আছে? বাচ্চাটি দীপার আপাদমস্তক দেখে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ আপনিই তো সেই ভাবি। হ্যাঁ গো, আমি সেই হতভাগিনী। তা সেই বুচির জামাই নামক হতভাগাকে তা কি আমায় জানিয়ে আপনি উদ্ধার করবেন? নিজের মনকে প্রশ্নটি করেই মৃদু হাসল দীপা। ফোন বের করে সুমনের একটি ছবি বাচ্চাটিকে দেখিয়ে বলল, এই ছেলেটি কি তোমায় সেদিন আমাকে চিঠি দিতে বলেছিল? আইসক্রিম খেতে খেতে ঘাড় নাড়াল বাচ্চাটি। উহু। এবারে বাচ্চু ভাইয়ের ছবি বের করল দীপা। লোকটি তাদের সিনিয়র। তবে খুব অল্প দিনেই তার সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে। এবং ইশরাতের মতে লোকটি তাকে ভালোবাসে। ইনিই কি হতে পারে বুচির জামাই? তবে বাচ্চু ভাইয়ের ছবি দেখেও ঘাড় নাড়াল বাচ্চাটি। উহু, এটাও না। চিন্তায় পড়ল দীপা। চারিপাশে নজর বুলিয়ে বলল, ভালোভাবে দেখো তো, আশেপাশে যারা আছে তাদের মাঝে কেউ নাকি? উহু। মন খারাপ হয়ে এল দীপার। বাচ্চাটির পাশেই বসে পড়ল সে। হতাশ গলায় বলল, ঠিক আছে, যাও। বাচ্চাটি উঠে দাঁড়িয়ে কয়েক কদম এগিয়ে আবারও ফিরে এল। ফোকলা দাঁত দেখিয়ে হিহি করে হেসে বলল, ভাইয়ের কিন্তু দাড়ি আছে। সাদা শার্ট পরেছিল সেদিন। চোখে সানগ্লাস ছিল, পুরা হিরোদের মতো দেখতে ছিল। আপনি যাদের দেখালেন সেই চোরদের মতো না। বুকের ভেতরটা ধুক করে উঠল দীপার। ফোনের গ্যালারিতে ঢুকে খুঁজতে শুরু করল দুতির বিয়ের ছবি। সেদিন ইশরাক নামের লোকটিও এখানে এসেছিল। আর তার পরনেও ছিল সাদা শার্ট। হ্যাঁ হ্যাঁ, এই ভাইটাই। পুরো শরীর জুড়ে শীতল এক বাতাস বয়ে গেল দীপার। ইশরাক। তবে যে সে সবসময় তাকে অপদস্থ করে, সকলের সামনে হেয় করে, বারে বারে তার সঙ্গে বাজে ব্যবহার করে। বুকের ভেতরটা অস্থিরতায় ভরে উঠল দীপার। যদি ইশরাকই হয় তবে সে কেন আর তাকে চিরকুট দিচ্ছে না? আপু, দুলাভাইয়ের সম্পর্কের টানাপোড়েনের জন্য? না দিক না দিল নেই। সে কেন ওই বাদরের মতো একটি লোকের কাছ থেকে চিরকুটের আশা করছে? নিজের অনুভূতি নিয়ে দ্বিধায় পড়ে গেল দীপা। চোখ মুখে একরাশ চিন্তা নিয়ে পাশ ফিরে চাইতেন দেখতে পেল দুতি হেঁটে হেঁটে এগিয়ে আসছে তারই দিকে। তুমি এখানে? তুইও কেন এমনভাবে রিয়াক্ট করছিস যেন এটি কোনো ভার্সিটি না, তোর বাসর ঘর। যে ঘরে তুই এবং তোর পতিদেব রোমাঞ্চকর একটি সময় পার করছিস, আর সেই ঘরে তুই এবং সে ছাড়া আর কেউ থাকার কথা নয়। কপাল কুঁচকে ফেলল দীপা। এসব বলো না, আমার অসহ্য লাগে। দীপার পাশে বসে পড়ল দুতি। সহজ গলায় বলল, ঠিক আছে, বলবো না। শোন, এখন থেকে উনাকে নিয়ে আমাকে কাঁদতে দেখলে আমার গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিবি কি? পারবি না? চোখ কপালে উঠে গেল দীপার। হতভম্ব হয়ে সে বলল, কিছু হয়েছে?
দুলাভাই কিছু বলেছে? উনাকে আর দুলাভাইও ডাকবি না, বালের ভাই ডাকবি। চল ফুচকা খাবো। ঝাল ফুচকা, প্রচুর ঝাল, যে ঝাল মুখে নিলেই চোখ ভিজে যায়। এই দুপুরে ফুচকা? হ্যাঁ, আমার গলার মাঝপথে কান্নারা এসে আটকে রয়েছে। এত চেষ্টা করছি কিন্তু তাদের বের করতে পারছি না। কেমন দম বন্ধ বন্ধ লাগছে। আমি কাঁদতে চাই, ঝাল খেয়ে প্রচুর কাঁদতে চাই। বাসায় ফিরে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে টেলিভিশন ছাড়ল ইশতিয়াক। সারাদিনের ধকল ভুলতে মন দিল তার পর্দায়। তবে দ্যুতির স্পর্শ তা পেরে উঠতে দিল না। পুরো শরীরে এখনো দ্যুতির সৌরভ লেগে রয়েছে, যা বারে বারে তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ভালোবাসার এক নামহীন রাজ্যে, যে রাজ্যে শুধুই বসবাস তার এবং দ্যুতির। কেন দ্যুতি, তুমি কেন এমন কাজ করলে? এখন যে চাইলেও আর তোমাকে নিজের করে নিতে পারছি না। পারছি না তোমায় বুকের গহীনে ডুবিয়ে ফেলতে। আমার যে 4 হাত পা বাঁধা, চাইলেও বিবেক বারে বারে আটকে দিচ্ছে আমায়। কাঁঠালের রসের পিঠা, চাচি বলল এই পিঠা আপনার খুব পছন্দের। মৌমির কথায় বুক ছিঁড়ে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এল ইশতিয়াকের। ঘাড় নেড়ে সে জবাব দিতেই তার পাশে বসল মৌমি। আপনার গালে ওখানে কি হয়েছে? কোথায়? ডান গালে ফুলে লাল হয়ে গেছে। মৌমি ইশতিয়াকের গালের দিকে হাত বাড়াতেই তাকে থামিয়ে দিল সে। খানিকটা ফাঁকে সরে বসে বলল, মশা কামড়েছে বোধহয়, তুমি একটু পরে আসবে? আমি খানিকটা সময় একা থাকতে চাই। আর হ্যাঁ, পিঠার জন্য ধন্যবাদ। চোখমুখ ছোট করে উঠে পড়ল মৌমি। এগুলো রান্নাঘরের দিকে, তবে তার যাবার খানিক বাদেই ড্রয়িং রুমে আগমন ঘটল লিলি বেগম এবং শিপু চৌধুরীর। ইশতিয়াকের পাশে বসে একটি পিঠা মুখে পুরতে পুরতে লিলি বেগম বললেন, ইস, চেহারার একই হাল করেছিস। বিরক্ত হলেও তা চোখমুখে ফোটাল না ইশতিয়াক। ফুপুর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কি করলাম? যত্ন নিচ্ছিস না? কেমন মিয়ে গেছিস? শোন, তোর এখন এই অবস্থায় একটা মানসিক সাপোর্টের দরকার। তারপর দেখাশোনারও ব্যাপার স্যাপার আছে। একা শিপু কতদিক সামলাবে বল? আমি ঠিক আছি ফুপু। কচু আছিস? এখন আমার দিকে তুই এমনে তাকাই কথা বলতেছিস যেমনে রোগা মোরগ খুদের ভাতের জন্য তার মালিকের দিকে তাকাই কুককুরুক্কু করে। তাই? খুব রোগা রোগা লাগছে? খুব আমার কথা শোন, বিয়া করে ফেল। ঘরে বউ থাকলে আবারও সব ঠিকঠাক হয়ে যাবে। ম্লান হাসল ইশতিয়াক। আর কয়টা বিয়ে করব? শোন, পুরুষদের 4 বিয়ে করার নিয়ম আছে। তোর দরকার হলে তুই 10টা করবি। কারো কোনো কথা আছে এতে? পাশ থেকে শিপু চৌধুরী বললেন, সওয়াবের সওয়াব, সাথে বউ ফ্রি। করে ফেলো ইশতিয়াক। মনের সুখ বড় সুখ। মনে শান্তি না থাকলে কি ভালো থাকা যায়? উহু বাজান, মৌমিকে কেমন লাগে তোর? মেয়েটা এতিম হোক যাই হোক, খারাপ না। আর আমাদের চেনাজানার ভেতরেও আছে। তোর প্রথম বউয়ের মতো পড়ে আয়শা এমন তেমন কিছু বাড়ানোর সম্ভাবনাও নাই। কি কস? কথা আগাই। নড়েচড়ে বসল ইশতিয়াক। স্পষ্ট গলায় বলল, আমি এখন এসব ভাবছি না। আগে আমায় একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে দাও। আরে ধুর, বাড়ানোর কি আছে? এখনই 3 তালাক দিবি, এখনই বিয়া শেষ। ইসলামী বিধান মতে রাগের মাথায়ও স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিল আল্লাহর খাতায়, তখনই তাদের তালাক হয়ে যায়। পরবর্তীতে রাগ ভাঙলে তারা একই সাথে থাকলেও তা বিধান মোতাবেক হারাম।
নফরমানি কাজকর্ম, আর সেখানে তুই ওই বাজারি মেয়েকে ঠান্ডা মাথায় তালাক দিবি? শিপু চৌধুরী বললেন, আইনি দ্যুতি অনুমতি না দিল তো এই বিয়ে হবে না। আর ওদিকে দ্যুতিকে ডিভোর্স নিতে চাইলে 3-4 মাসের আগে সম্ভাবনা। রাখো তোর অনুমতি। তোরে বিয়ে করে আনার সময় রেহানার অনুমতি নিছিল ইকবাল? ভ্রু কোচকালেন শিপু চৌধুরী। না, তবে বড় আপার মতো মনমানসিকতার মেয়ে তো দ্যুতি নয়। ও যদি কেস করে দেয়? তখন উল্টা ইশতিয়াক জেলে যাবে। শিপু চৌধুরীর কথায় ভাঁজ পড়ল লিলি বেগমের কপালে। একদণ্ড ভেবে তিনি বললেন, আপাতত বিয়েটা চুপেচাপে করাই দেই। ইশতিয়াকের সাথে দ্যুতির ডিভোর্স খানা হলে না হয় আইনিভাবে মিলমিশ করাই দিলাম। কি বলিস বাজান? শুনলাম তুমি তোমার ফুপুর প্রস্তাবে না করেছ? জি। কিন্তু কেন? মৌমিকে তোমার পছন্দ নয়? না, তাছাড়া আমি ওকে ছোট বোনের মতো দেখি। খেকিয়ে উঠলেন ইকবাল চৌধুরী। ছোট বোনের মতো কেন দেখো? ও তোমার বাবার মেয়ে না মায়ের মেয়ে? মৌমিকে ছোট বোনের মতো দেখতে তোমাকে কে বলেছে? কেউ বলেনি। তাহলে কেন দেখো? তাছাড়া সবাইকেই কেন পছন্দ হতে হবে? একটা পছন্দ করে বিয়ে করে তো 12টা বাজালে। নড়েচড়ে বসল ইশতিয়াক। স্থির গলায় বলল, আমি এখন বিয়ে করতে চাইছি না। আমার সময় প্রয়োজন। মোট কথা, আমি একটা সম্পর্ক থেকে না বেরিয়ে অন্য সম্পর্কতে জড়াতে চাই না। কিন্তু সময় দিল আমার মনে হয় না তোমাকে সুস্থ সবল হিসেবে আমরা কখনো দেখতে পাব। কপাল কোচকালো ইশতিয়াক। কেন পাবেন না? আমি ঠিক আছি। কত ঠিক আছো তা তো দেখতেই পাচ্ছি। কাল সারারাত ধরে ঘরে একা একা গুনগুনিয়েছ। এতটা পাগলামি কেন ইশতিয়াক? ওই মেয়ের জন্য, যে কিনা 1000টা পুরুষের ছি ছি বলতেও লজ্জা লাগে। মাথা নিচু করে বসল ইশতিয়াক। ইকবাল চৌধুরী বললেন, খাওয়া দাওয়াও ঠিকঠাকভাবে করছো না। এভাবে তো অসুস্থ হয়ে যাবে। আমাকে সময় দিন। তুমি আগে বলো, মৌমিকে বিয়ে করতে তোমার কি কোনো সমস্যা আছে? একদণ্ড ভেবে ইশতিয়াক বলল, নেই। তবে আমি এখন ওকে বিয়ে করতে চাইছি না। না, ও কোথাও যাচ্ছে। আর না আমি। তাহলে আব্বা প্লিজ আমাকে জোর করবেন না। প্রথমবার তোমার পছন্দের গুরুত্ব দিয়ে আমি আচার অনুষ্ঠান পালন করে মেয়েটিকে তুলে এনেছিলাম। অথচ আজ তুমি আমার কথার গুরুত্ব দিচ্ছ না। আমি আপনার কথায় গুরুত্ব দিয়েছি বলেই মৌমিকে নিয়ে ভেবেছি। কপালে ভাঁজ পড়ল ইকবাল চৌধুরীর। উদ্বিগ্ন মুখে তিনি বললেন, ঠিক আছে, তোমার কথাই রইল। তবে আমি এখনই তোমাদের আংটি বদল করিয়ে রাখতে চাই। এতে তোমার কোনো কথা আছে? নেই। খুশি হলেন ইকবাল চৌধুরী। আরাম করে বালিশে হেলান দিয়ে বসে পা টেনে দিলেন তিনি। সাথে পারলে কালমাটাও পরিয়ে রাখব। আজকাল যে যুগ পড়েছে, দেখা যাবে আংটি বদলানোর দোহাই দিয়ে একসঙ্গে সময় কাটিয়ে বাচ্চা টাচ্চা এনে ফেলবে। তখন আমি পড়ব বিপদে। কি দরকার এত বিপদ ঘাড়ে নেবার? উঠে পড়ল ইশতিয়াক। পা বাড়াল নিজের ঘরের দিকে। ভেতরটা অনুভূতি শূন্য লাগছে। কিছুটা নিষ্ক্রিয় গ্যাস জেননের মতো, যা তাপ এবং চাপের মুখে পড়ে একসময় যৌগ গঠনে বাধ্য হয়। খানিকক্ষণ যেতে না যেতেই ইশতিয়াকের ঘরে আগমন ঘটল ইশরাকের। সে এসেই কয়েকদণ্ড চিল্লাপাল্লা করে ঘর মাথায় তুলল। তবে অপর পাশ থেকে ইশতিয়াকের কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে শান্ত হল সে। তুমি কেন মৌমিকে বিয়ে করবে? তোমার ডিভোর্স হয়েছে? হয়নি, তবে হবে। তাহলে বিয়েও তুমি তখনই করবে? ঠিক আছে, করব।
ইশতিয়াকের মুখে একের পর এক সহজ ভাষার কথা শুনে ভ্রু কোঁচকাল ইশরাক। জমানো উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেতেই সে এলোমেলো সুরে বলল, উফ ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেলে? কি করতে চাইছ তুমি? তুমি একটা বার ভাবির সাথে বসে কথা বলো। তোকে গোত্রাতেও বলেছি আমার সিদ্ধান্তে তুই নাক গলাস না। তুমি তাহলে শুনবে না? আমি সব শুনছি। তুমি ভাবির সাথে কথা বলো। কি বলবো? তুই মেনে নিতে পারবি তোর বউকে একাধিক লোকের সাথে বিছানায় জড়িয়ে কথা উঠলে? তবুও আমি মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু দ্যুতি আমার ত্যাগেরও যোগ্য না। না আমার মা, না আমি কারো ফিলিংসের কোনো মূল্য ওর কাছে নেই। পুরোটা না জেনে মুখ খোলা ঠিক হবে না কিনা তা ভাবল ইশরাক। তারপর বলল, শারজিম নামের লোকটি ভাবিকে এসবে বাধ্য করেছিল। লোকটি আগে ছাত্র রাজনীতি করত। প্রেমের নাম করে বিয়ে করে ভাবিকে কাজে লাগিয়ে উনি সম্পাদকের পদটি নিতে চেয়েছিল। বুকের ভেতরটা ধুকপুক করে উঠল ইশতিয়াকের। তুই এসব কি করে জানলি? সেটা বিষয় নয়, বিষয় হল ভাবির অতীত। কেন বা কি কারণে শারজিম কাজগুলো করেছিল বা আরও কি ভাবির সাথে ঘটেছিল তা জানা। ইশতিয়াক ঘুরে আবারও একই প্রশ্ন করল। তবে এবারে খানিকটা গলার স্বর কঠিন হয়ে এল তার। তুই এসব কি করে জানলি? তাছাড়া শারজিম এমন কাজ করার পরও দ্যুতি কেন শারজিমের কাছেই ফিরে গিয়েছিল? হয়তো আমাদের কিছু মিস্টেক হচ্ছে। ভাবি হয়তো। আমি আগেও বলেছি, হয়তো টয়তো আমার দেখার বিষয় না। তোমার তাহলে দেখার বিষয় কি? মৌমি, ইশরাক, আমি তোর সাথে এ নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না। আমি চাচ্ছি। তুই কেন চাচ্ছিস? আমার চেয়ে তোর কাছে দ্যুতিই বড় হয়ে গেল? কি কাহিনী তোর? আমাকে খুলে বল। তুই দ্যুতির হয়ে উকালতি কেন করছিস? তুই কি দেখতে পাচ্ছিস না দ্যুতির জন্য আমার মা মারা গেল? নাকি নিজের মা নয় বলে দ্যুতির করা কাজে 7 খুন মাফ? ভাইয়া, তুই এখন যা ইশরাক। আমার মাথা ঠিক নেই। আমি কি বলছি না বলছি ভেবে বলছি না। আমাকে একা থাকতে দে। ইশতিয়াকের ঘর ছেড়ে বেরিয়ে এল ইশরাক। কিছু মনে করেনি সে ইশতিয়াকের কথায়। সে তো এখন সুস্থ নয়। সে এখন দ্যুতি রোগে আক্রান্ত। প্রচুর অসুস্থ, দ্রুত তার এই রোগের চিকিৎসা করানো দরকার। ফ্রেশ হয়ে বিছানায় আসতেই ইশরাক দেখল তার ফোনে মিস কল উঠে রয়েছে। তবে অপরিচিত নাম্বার থেকে। ফোন হাতে নিয়ে কল ব্যাক করল সে। প্রায় সাথে সাথেই তার কানে ভেসে এল একটি মেয়েলি কণ্ঠস্বর। আমি দীপা। ভ্রু কোঁচকাল ইশরাক। তবে পরমুহূর্তেই দীপার গলারস্বর শুনে মুখ উজ্জ্বল হয়ে উঠল। ঠোঁটে ফুটল তৃপ্তির হাসি। দীপা? কোনো দীপা? স্বভাবসুলভ খানিকটা ভাব নিল ইশরাক। উত্তরে দীপা বলল, আপনি কয়টা দীপাকে চেনেন? চিনি বেশ কয়েকটি। তো আপনি কোনো দীপা? দীপা খন্দকার। অহতা এত রাতে কি চাই? আপু কাঁদে দুলাভাইয়ের জন্য। ভাবি কাঁদে ভাইয়ার জন্য। হু। আর এদিকে যে শালার ভাই আমার দ্বিতীয় বিয়ে করে ফরজ কাজ আদায় করছে, সে খবর রাখে ভাবি? কে বিয়ে করছে? দুলা ভাই। হ্যাঁ। বলেন কি? চোখ কপালে উঠে গেল দীপার। ক্ষীণ স্বরে সে বলল, শুনুন আপু, বাজে মেয়ে নয়। আপনারা যেটুকু জেনেছেন তার কিছু অংশ সত্য হলেও পুরোটা নয়। আপনাদের জানার আরও অনেক কিছু রয়েছে। জানি শরীফ ভাই বলেছে। শরীফ কে? আমার গার্লফ্রেন্ডের ভাই। আপনার গার্লফ্রেন্ড আছে?
সেদিন তো এ নিয়ে একবার কথা হলো। আবারও একই প্রশ্ন কেন? তবে কি আপনি আমায় চিরকুট দেননি? বাচ্চা ছেলেটি কি ভুল বলল? মন খারাপ হয়ে এল দীপার। ঢোক চেপে সে বলল, আপনি আমার সাথে একবার দেখা করতে পারবেন? কেন? শুনো, আমি অন্যের মাল সিল মেরে রাখা হয়নি তার মানে এই নয় যে সে মালের দিকে নজর দেবে। নজর সামলাও নয়তো তোমার নজরকে একদম থাপড়িয়ে বৃন্দাবন পাঠিয়ে দেব। কান্না পেয়ে গেল দীপার। লোকটি তাকে চড় মারবে? কি করে বলতে পারলেন উনি? গলা ধরে এল তার। কোনো মতে বলল, আপুর জন্য দেখা করতে চেয়েছি, আপনার দিকে নজর দিতে নয়। আপনার যদি মনে হয় আপু দুলাভাইয়ের সম্পর্কের জন্য আমার কথাগুলো শোনা আপনার খুব জরুরি তাহলে কাল আমার ভার্সিটিতে একবার আসবেন। আর শুনুন, আপনার গার্লফ্রেন্ড আমার পায়ের জুতো রাখছি। বলেই খট করে লাইন কেটে দিল দীপা। বাসা থেকে দীপার ভার্সিটির উদ্দেশ্যে বেরুলেও মতো ঘোরালো ইশরাক। তার জীবনে ভালোবাসার কিছু কৌশল রয়েছে। এই যেমন দীপার ডাকে সাড়া না দেওয়াটা অভদ্রতা। তবে কিছু ক্ষেত্রে অভদ্রতা করা উচিত। প্রথম দেখায় দীপাকে যেভাবে ভালো লেগে গিয়েছিল তার, সেভাবেই গিয়ে যদি প্রেম নিবেদন করত তবে সে দীপার কাছে সস্তা হয়ে যেত। আর সত্যিকারের প্রেমিক পুরুষ কখনোই তার ব্যক্তিত্ব হারিয়ে সস্তা হতে পারে না। সেই সাথে মেয়েরাও সস্তা জিনিসের প্রতি খুব কম ঝোঁকে। কারণ তারা এমন কিছুর পেছনে দৌড়ানোটা উত্তম মনে করে যা হাতে আসাটা বেশ দুঃসাধ্য একটি ব্যাপার। তাই তার ভালোবাসার কৌশল মোতাবেক দীপাকে প্রথম দেখেই তার মাথায় প্রথম যা এসেছিল তা হল মেয়েটিকে বিভ্রান্ত করা। প্রচুর বিভ্রান্ত করা। কারণ মেয়ে জাতিকে বিভ্রান্ত করার মাঝেও একটি আলাদা সুখ রয়েছে। কারণ মেয়েটি তখন তাকে নিয়ে ভাবতে শুরু করে। ভাবে লোকটি এমন কেন? তার মতো সুন্দরী একটি তরুণীকে লোকটির চোখে পড়ে না? কেন এভাবে তাকে হেয় করে? এর ফলে তার মনে যেমন একটি জায়গা করে নেয়া যায় তেমনি মেয়েটির ব্রেইনেও কয়েক দফা ঘাটাঘাটি করা যায়। একটি সিগারেট ধরিয়ে আরাম করে রিকশায় বসল ইশরাক। তারপর রিকশা চালককে রিকশা ঘোরাতে বলে ফোন সাইলেন্ট করে সিগারেটের ধোঁয়া ছাড়ল নাকমুখ দিয়ে। ভাবির অতীত তা শরীফের মাধ্যমে জেনে নেয়া যাবে। করুক না দীপা অপেক্ষা। হ্যাঁ, অপেক্ষা জিনিসটি কিছু সময় মানুষকে আনন্দ দেয়, কিছু সময় দেয় অশ্রু। এর মাঝে দীপাকে কি দেবে? আনন্দ নাকি অশ্রু? ক্লাস শেষে বেশ কিছুক্ষণ অপেক্ষা করল দীপা। তবে ইশরাকের কোনো ছায়া না পেয়ে হতাশ হল। লোকটি তাহলে আসলই না? তবে কি সে ভুল? লোকটি তাকে ভালোবাসে না? লোকটি চায় না তার বোন এবং দুলাভাইয়ের সম্পর্ক নতুন এক মোড়ে এসে দাঁড়াক? কান্না পেল দীপার। নিজের দুহাত দিয়ে চোখজোড়া চেপে ধরল সে। কাঁদবে না, সে কোনোভাবেই কাঁদবে না। লোকটি আগেও তাকে অপমান করেছে, আজও করল। অনাকাঙ্ক্ষিত কিছু তো করেনি। তবে কেন তার কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে? কিন্তু কেন এল না লোকটি? তার গার্লফ্রেন্ডকে নিজের পায়ের জুতো বলায়? নিজের মনকে হাজার বুঝিয়ে শান্ত করতে পারল না দীপা। সিদ্ধান্ত নিল দুতিকে সবটা জানানোর। তাতে কি হয়েছে? যার যা খুশি করুক না, তাতে আমার কি? ইশতিয়াকের বিয়ের কথা শুনেও দুতিকে স্বাভাবিক থাকতে দেখে অবাক হল দীপা। তবে দুতি তা পাত্তা না দিয়ে বলল, বরং উনি বিয়েটা না করলেই আমি অবাক হতাম। বাপের ব্যাটা বাপ যা করেছে ব্যাটা কেন তা করবে না? আর লোকজন তারা কি ভাবত? বাপ দুটো বিয়ে করেছে, অথচ ছেলে দুটো বিয়ে করেনি। ছেলেটা পাগল টাগল না তো? নয়তো বংশ পরম্পরা আগালো না যে? ইশরাকও কি দুই বিয়ে করবে? করলে করুক না, তাতে তো তার কিছু আসে যায় না।
সে তো ইশরাকের বউ হবে না। তবে তার এত কিসের চিন্তা? মনকে ঘোরালো দীপা। তা দ্যুতিতে স্থানান্তর করে বলল, তোমার সত্যি কোনো কষ্ট হচ্ছে না? না। তোমার কষ্ট কেন হচ্ছে না? তোমার কথা ভেবে আমার আত্মা পুড়ে যাচ্ছে। অথচ তোমার কষ্ট হচ্ছে না? মনে মনে আওড়ালেও দীপা মুখে বলল, তাহলে কাল রাতে কাঁদলে কেন? রাতে আবেগ চুয়ে চুয়ে পড়ে বলে কেঁদেছি এই ছাগলের 3 নাম্বার 4 নাম্বার বাচ্চা। তুই আমার গালে থাপ্পড় মারলি না কেন? কেন মারব থাপ্পড়? তোকে বলেছিলাম না উনার জন্য কাঁদলে থাপ্পড় মারবি। মারিস নি কেন? আমি তোমার ছোট না। আর তুমি আমায় ছাগলের 4 নাম্বার বাচ্চা বললে? তাহলে বাবা ছাগল? ছি। আমি কোথায় বললাম? তুইই তো বলছিস। গায়ে ওড়না জড়িয়ে ভ্যানিটি ব্যাগ হাতে নিল দ্যুতি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিকঠাক করে হাত খোপা করতেই দীপা বলল, কোথায় যাচ্ছ? পার্লারে। এই ভর দুপুরে পার্লারে? হ্যাঁ, এখন পার্লারে না গেলে মরে যাব আমি। আমার পার্লারে এখন যেতে হবে। শুনছিস কি বলছি আমি? হতভম্ব হল দীপা। তবে দীপার সে দৃষ্টি উপেক্ষা করেই দ্যুতি বেরিয়ে পড়ল বাসা থেকে। রাস্তায় বেরিয়ে ঘন ঘন কিছু নিঃশ্বাস ফেলল দ্যুতি। এতক্ষণ যাবৎ দম আটকে ছিল তার। বুকের ভেতরটায় বজ্রপাতের মতো খানিক বাদে বাদে ঝলকানি দিয়ে উঠছিল। মনে হচ্ছিল কষ্টের এই তীব্রতা সহ্য করতে না পেরে এখনই মরে যাবে সে। হায় খোদা! এ কেমন তীব্র যন্ত্রণার মাঝে পড়ল সে? এত কষ্ট নিয়ে কি বেঁচে থাকা যায়? হঠাৎই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল তার। স্থির হয়ে গেল পুরো শরীর। ইশতিয়াক না? কি করে এই রাস্তায়? ভাবনার গতিপথ না এগুতেই তাকে দেখামাত্র পিছন ফিরে আবারও হাঁটতে শুরু করল ইশতিয়াক। যেন দ্যুতি কোনো রাক্ষসী যার ধারের কাছে ঘেঁষলেই জলে ছাইয়ে রূপান্তরিত হয়ে যাবে তার শরীর। বুকের ভেতরটায় ব্যথা শুরু হল দ্যুতির, এক ভিন্ন রকমের ব্যথা। যেন একটি কাকড়া এসে কামড়ে কামড়ে ধরে রক্তাক্ত করে জখম করে তুলছে তার ভেতরটা। চোখচোরা ভিজে উঠল তার। অশ্রুসিক্ত চোখে সে পিছালা ঝকঝকে রাস্তার দিকে তাকাতেই ইশতিয়াকের গলার স্বর শুনতে পেল সে। শেষবারের মতো আমি তোমার সাথে 10টা মিনিট কাটাতে চাই। আমি চাই না, একদম চাই না। আপনি আমায় আদেশ করছেন? আপনি আমায় আদেশ করতে পারেন না, তবে তা বলতে পারল না দ্যুতি। ইশতিয়াক বলল, সামনের রেস্টুরেন্টে বসবে? বসব। চেয়ারে বসেই দ্যুতির দিকে ভালোভাবে তাকালো ইশতিয়াক। বুকের ভেতরটা তার ধরাম ধরাম আওয়াজে কেউ পিটিয়ে যাচ্ছে, পিটিয়ে তক্তা বানিয়ে আবারও তা বেলুনের মতো বাতাস ভরে ঠিক করছে। তারপর আবারও পেটাচ্ছে, হালকা কেশে উঠল সে। বলল, কাল তোমার কাছে হয়তো ডিভোর্সের নোটিশ চলে যাবে, তার 90 দিন পর আমরা আইনতভাবে আলাদা হয়ে যাব। বুকের ভেতরের ব্যথা ক্রমেই পুরো শরীরে ছড়িয়ে গেল দ্যুতির। দুহাতের মুঠ চেপে সে শক্ত গলায় বলল, আচ্ছা, শুনলাম আপনি মৌমিকে বিয়ে করছেন। আপনার জীবন, আপনি বিয়ে করলে করতেই পারেন। তাই বলে বোন বোন করে এখন বউ বানাচ্ছেন। লজ্জা লাগছে না? জবাব দিল না ইশতিয়াক। আপনি জানেন, আপনি চরম পর্যায়ের একজন বাজে মানুষ। ভাবতাম আপনি বলদ হন বা গাধা, আপনি মানুষটি খারাপ নন। তবে আমার ধারণা ভুল ছিল। একদিনের মাঝেই এতটা কঠোর হয়ে গেলে তুমি? গতকালের মতো একটিবার করো দ্যুতি। প্রমিজ, গড প্রমিজ, আমি তোমাকে দূরে ঠেলে দিব না। মনে মনে আওড়ালো ইশতিয়াক। আজ আমি নির্দ্বিধায় বলছি, আপনি বাজে একটা মানুষ। আপনার সাথে ওই ন্যাকা
চিপকু মৌমি যায়। আমি নই জানেন আপনাকে আমার ঘৃণা হয়? যে আপনি আপনার মার জন্য লড়তে পারেননি, আপনার মার অধিকার, তার আত্মমর্যাদা রক্ষার জন্য লড়তে পারেননি, সেই আপনিই আজ বুক ফুলিয়ে নিজের বাবার মতো একটি কাজ করতে যাচ্ছেন। খুব গর্ব হচ্ছে নিজের এই কাজের জন্য? বুকের ভেতরের দরাম দরাম আওয়াজ বেড়ে গেল ইশতিয়াকের। নীরব দৃষ্টিতে সে কফির গ্লাসের দিকে তাকাতেই দ্যুতি বলল, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আপনি আমার সংস্পর্শে আসেননি। আপনার বীজ আমার ভেতর বপন করেননি। কারণ একজন মেরুদণ্ডহীন মানুষের সন্তান আমি বয়ে বেড়াবো কেন? হোয়াই? আমি বুঝি না আমার কপালেই কেন এসব ঝঞ্ঝাট এসে জোটে। নর্মাল একটি লাইফ কি আমি আজীবনেও পাব না? পাবো, অবশ্যই পাব। আজকের পর থেকে আমি মুক্ত। এমন মুক্ত যার হৃদয় কখনোই কারো জন্য কাঁদবে না। থামল দ্যুতি। গ্লাসের ধোয়া ওঠা কফি ইশতিয়াকের হাতে ঢেলে দিল এক নিমেষে, তবে চেঁচিয়ে উঠল না ইশতিয়াক। কাপা হাত নিয়ে অবিশ্বাস্য চোখে সে তাকিয়ে রইল দ্যুতির দিকে। খুব জ্বলছে? তবে এই জ্বলার কাছে আপনার মা বা আমার জ্বলা কিছুই নয়। আপনার মতো মেরুদণ্ডহীন সন্তান বা স্বামী যার থাকবে তার পুরো জীবনই কাটবে এভাবে জ্বলে পুড়েই। আর তাই আমি আজ আপনার কাছ থেকে মুক্তি চাই, মুক্তি দিন আমায়। 3 বার কবুল বলে বিয়ে করেছিলেন না? এখন 3 বার তালাক বলুন বলুন। আমি আপনার মার মতো অসহায় হয়ে কেন জীবন কাটাবো? আমার সাথে সম্পর্ক ছিন্ন না করে আপনি কাউকে বিয়ে করতে পারবেন না। কি হলো? তালাক বলুন। তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও দ্যুতি। কেন? রেস্টুরেন্টটাও আপনার? আপনার লুচ্চা বাবা এই রেস্টুরেন্ট কিনে নিয়েছে? চেঁচিয়ে উঠল ইশতিয়াক। দ্যুতি, ঠিক এই রাগটা নিজের মায়ের জন্য যদি দেখাতে পারতেন, আপনার মার এতটা কষ্ট নিয়ে মরতে হতো না। তবে আফসোস, আপনিও সকল পুরুষদের মতোই, যার কাছে নারী মানেই পুরুষদের জীবনের ছোট একটি অংশ, শারীরিক সুখ। যে সুখ, যে অংশ একাধিক নারী দিয়েও ভরাট করে পুষিয়ে নেওয়া যায়। উঠে পড়ল দ্যুতি। বড় বড় পা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ডানে মোড়ের দিকে এগুতেই পেছনে কারো উপস্থিতি টের পেল। পিছন ফিরে ভ্রু কোচকাতেই নাকমুখে রুমালের চাপে নিমেষেই তার নিঃশ্বাস আটকে এল। ঢেলে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা জলজ্যান্ত একটি শরীরের উপর। রাতের উপর রাত বাড়ছে, তবে খোঁজ মিলছে না দ্যুতির। মেয়েটি কোথায়, কখন গেল? আর গেলেও বা কেন বলে গেল না? চিন্তিত হলেন আলাউদ্দিন খন্দকার। কিছুক্ষণ অপেক্ষা করে দিদারকে পাঠালেন পার্লারে। দ্যুতি বেরুনোর আগে আমাদের কেন কিছু বলে গেল না? দীপা বলল, জানি না, শুধু বলল আমার এখন পার্লারে যেতে হবে, না গেলে মরে যাব। ভ্রু কুঁচকে ফেললেন দিলরুবা খন্দকার। এসব কি ধরনের কথা? মেয়েটা আমার দিনে দিনে পাগল হচ্ছে নাকি? তুই এসব কথা শুনে কিছু বলিসনি? না। তা কেন বলবি? তোর কি সেই সব বুদ্ধি শুদ্ধি আছে? আমাকে বকছ কেন? আমি কি জানতাম আপু বাসায় ফিরবে না? এরই মাঝে দিদার এল হতাশ হয়ে। ছাড়া ছাড়া ভাব নিয়ে এসে বলল, ওরা বলল দ্যুতি বেশ কিছু দিন হলোই নাকি পার্লারে যাচ্ছে না, আজও যায়নি। থমথমে গলায় দিলরুবা খন্দকার বললেন, আল্লাহরে, আমার মেয়েটা তাহলে গেল কোথায়? ইশতিয়াকের সাথে দেখা করতে যায়নি তো? নিতা বলল, তাছাড়া কই যাবে? খোঁজ নিয়ে দেখুন, সেখানেই আছে। ওর আবার লজ্জাশরম আছে নাকি? নয়তো বারবার যারা বাড়ি থেকে বের করে দেয় ঘুরে ফিরে, তাদের বাড়িতেই কেন যাব আমি? খুব তো আত্মসম্মানের বুলি ফোটায়, অথচ নিজের বেলায় সেসব মানতে টনটনা। তুমি চুপ করো তো। তোমার কথা কেউ শুনতে চেয়েছে?
না চাইলেও আমি বলবো। আমি এই পরিবারের সদস্য। আমার সব বিষয়েই বলার অধিকার আছে। অধিকার থাকলেই যা নয় তাই বলবে? তোমার মনে কি মায়াদয়া নেই? আমার মেয়েটার উপর দিয়ে কত ঝড় তুফান গেছে, ভেবে তোমার কখনোই ওর জন্য কষ্ট হয় না? হবে না কেন? হয়, তবে ও ওর নিজের দোষেই আজ এতটা কষ্ট পাচ্ছে। তোমরা থামো, আমার চিন্তায় চিন্তায় অস্থির লাগছে। আর তোমরা এসব শুরু করেছ? দীপা, মা আমার ফোনটা নিয়ে আয়। দেখি ইশতিয়াককে কল দেই। আলাউদ্দিন খন্দকারের কথায় ঘরের দিকে পা বাড়াল দীপা। ভয়ে তার গলা শুকিয়ে আসছে। আপু আবার দুলাভাইয়ের বিয়ের কথা শুনে উল্টাপাল্টা কিছু করে বসল না তো? নয়তো বাড়ি ছেড়ে বেরোনোর আগে সে কেন বলল মৃত্যুর কথা? ইশতিয়াকের হাত লাল হয়ে ফুলে উঠেছে। হালকা ফোসকাও পড়েছে, তীব্রভাবে জ্বলছে ভেতরটায়। দ্যুতির সাথে দেখা করে আসার পর বার্নল লাগিয়ে নিলেও এখন মনে হচ্ছে একবার ডাক্তারের কাছ থেকে ঘুরে আসা দরকার ছিল। তবে তখন প্রচুর কষ্টে তার নিঃশ্বাস আটকে আসছিল। সোজা হয়ে দুদণ্ড হেঁটে চলার মতো শক্তি পাচ্ছিল না। কোত্থেকে এমনে পুরা পোড়াই আনলি? তাও বাম হাতে। কাল বাদে পরশু আংটি বদলা বদলি, অথচ হাত পোড়াই আনলি। ঘরে লিলি বেগমের উপস্থিতি দ্যুতির স্মৃতিচারণে ব্যাঘাত ঘটাল। সাবধানে উঠে বসে হাত একপাশে রেখে ইশতিয়াক বলল, আরে ফুপু, বললামই তো ল্যাবে কাজ করতে গিয়ে একটু এসিড লেগে গেছে। এটাকে একটু লাগা বলে? ইস, খুব জ্বলতেছে বাজান। জ্বলছে ফুপু, বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। পারবে নিভিয়ে দিতে? দীর্ঘশ্বাস ফেলল ইশতিয়াক। লিলি বেগমের ব্যথাতুর মুখের দিকে তাকিয়ে রইল নির্লিপ্তভাবে। সত্যিই কি 3 তালাক বললে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যায়? তবে কেন সে বলতে পারল না? সেও তো দ্যুতিকে মুক্তিই দিতে চায় নাকি? শুয়ে থাক, খানিকক্ষণ শুয়ে থাক। আমি মাথা হাতাই দেই। আরাম করে শুয়ে বালিশে মাথা রাখল ইশতিয়াক। চোখজোড়া বুজে কল্পনার জাল বুনতে শুরু করল দ্যুতিকে নিয়ে। দ্যুতি রাগ করেছে, প্রচুর রাগ করেছে। গাল ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে উল্টোদিক ফিরে। ইশতিয়াক গিয়ে সামনে দাঁড়াল দ্যুতির। অনুরোধের সুরে বলল, দ্যুতি শোনো না। কি শুনব? আপনি শুনেছিলেন আমার কথা? মুখ ঘুরিয়ে ফেলল দ্যুতি। ইশতিয়াক আবারও ঘুরে সামনে এসে দাঁড়াল তার। শোনো না। শুনব না। আরেক পাশে ফিরল দ্যুতি। পিছু পিছু ইশতিয়াকও ঘুরল। তবে এবার আর তাকে অভিমানের চাদরে মুড়িয়ে থাকতে না দিয়ে তার কোমর পেঁচিয়ে ধরল ইশতিয়াক। আমার আত্মা পাখিটা শুনবে না তুমি? লজ্জায় মাথা নামিয়ে ফেলল দ্যুতি। এসব নামে আমায় ডাকবেন না। কেন? আমার কি নাম নেই? তাই বলে আদর করে নাম দিতেও পারবো না? না, আপনি যখন ওসব বলে আমায় ডাকেন তখন আমার ইচ্ছে করে আপনার বুক কেটে তাতে ঢুকে তা সেলাই করে দেই। হো হো করে হেসে উঠল ইশতিয়াক। দ্যুতিকে আরো শক্ত করে বুকে চেপে ধরে বলল, লজ্জায়? ইশতিয়াকের শার্টের বোতাম খোঁচাতে খোঁচাতে দ্যুতি বলল, উহু। তাহলে? ভালোবেসে তখন আমার প্রচুর ভালোবাসা পায়। এত ভালোবাসা পায় যে। হঠাৎ ফোনের রিংটোনে ভাবনার গতিপথ থেমে গেল ইশতিয়াকের। চোখ মেলে ফোনের স্ক্রিনে আলাউদ্দিন খন্দকারের নাম দেখে ভ্রু কুঁচকে গেল তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শরীর স্বাস্থ্য ভালো? জি। আপনি ভালো? আছি একরকম। দ্যুতিকে দেবে? একটু কথা ছিল। বুকের ভেতর কেঁপে উঠল ইশতিয়াকের। দ্যুতি তো এখানে নেই। দ্যুতি বাড়ি ফেরেনি?
দ্যুতি তোমাদের ওখানে নেই? না, কিন্তু ও যে বেরিয়ে গেল। তোমার সাথে দ্যুতির আজ দেখা হয়েছিল? হ্যাঁ, পার্লারে খোঁজ নিয়েছেন? নিয়েছি। মেয়েটা তাহলে গেল কোথায়? তোমার ওখানে গেলে আমায় একটু জানাবে। অবশ্যই, আপনি চিন্তা করবেন না। আমি এখনই খুঁজতে বেরুচ্ছি। এতক্ষণ যাবৎ চোখমুখ কুঁচকে ইশতিয়াকের কথাগুলো শুনে যাচ্ছিলেন লিলি বেগম। তবে ইশতিয়াক উঠে সারতে হাত দিতেই মুখ খুললেন তিনি। বললেন, কোথায় যাচ্ছিস? অস্থিরতা নিয়ে ইশতিয়াক বলল, ফুপু, দ্যুতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও তো আমার সাথেই ছিল। তোর সাথে ছিল বলতে? তোর এই হাত পোড়ানোতে ও? না, তেমন কিছু না। মিথ্যা বলিস না। মিথ্যা বলা তোর ধাঁচে নেই। শোন, এই মেয়েকে খুঁজে সময় অপচয় করার দরকার নেই। গিয়েছে হয়তো কোনো নাগরের কাছে, নয়তো আগের স্বামীর কাছে। এর আগে কি করেছিল ভুলে গেছিস? হাতের শার্ট রেখে বিছানায় বসল ইশতিয়াক। ভুল কিছু বলেননি ফুপু। দ্যুতি পথ ভুলে হারিয়ে যাবার মতো মেয়ে নয়, গিয়েছে হয়তো সে শারজিমের কাছেই। বুকের ভেতরের ব্যথা আবারও ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করল ইশতিয়াকের। ঘন ঘন কিছু শ্বাস ছেড়ে লিলি বেগমের উদ্দেশ্যে সে বলল, তুমি ঘরের আলোটা একটু নিভিয়ে দিয়ে যাবে? দিচ্ছি, তুই শুয়ে থাক। আমি মৌমিকে পাঠিয়ে দিচ্ছি। না, প্লিজ, আমাকে কিছুক্ষণের জন্য একা থাকতে দাও। হাত পা বাঁধা অবস্থায় নিজেকে একটি আলোয় আচ্ছাদিত কক্ষে পেয়ে খানিকটা সময় নিল দ্যুতি। মিটমিটিয়ে চোখজোড়া মেলে ঘরটিকে চেনার চেষ্টা করে ব্যর্থ হয়ে চেঁচিয়ে উঠল সে। শারজিম! সে অপেক্ষাতেই ছিল শারজিম। হাতের সিগারেট ফেলে দরজা খুলে ঘরে ঢুকল সে। একটি চেয়ার টেনে দ্যুতির মুখোমুখি বসে ম্লান হেসে বলল, আমাদের সুন্দর একটি সংসার হবে। আমি, তুমি, রতিকেও আমাদের কাছে নিয়ে আসব দ্যুতি। রাগে শরীর জ্বলে উঠল দ্যুতির। আমাকে এভাবে এখানে আনার মানেটা কি? কোথায় এনেছ আমায় তুমি? আর আমার হাত পা বেঁধে রেখেছ কেন? খুলে দাও, লাগছে আমার। দ্যুতির হাতের বাঁধনের দিকে হাত বাড়িয়ে সরিয়ে নিল শারজিম। পকেট থেকে সামিহার সঙ্গে ডিভোর্সের নোটিশের পেপার বের করে তা দ্যুতির সামনে মেলে ধরে বলল, তোমার চাওয়া আমার চাওয়া? মানে? আমার হাতের বাঁধন খোলো। তুমি চেয়েছিলে আমি সামিহাকে সুন্দর একটি জীবন উপহার দেই, আমি দিচ্ছি। তবে কেন তুমি আমার চাওয়ার মূল্য দেবে না? আমি কেন তোমার চাওয়ার মূল্য দেব? শারজিম, আমার হাত খোলো। তুমি জানো তুমি কতটা সিক একজন মানুষ? জানি, তবে আমার যা অনেক আগে করার দরকার ছিল তা আজ করতে পেরে বুকের ভেতরটা প্রশান্তিতে ভরে যাচ্ছে। ঠোঁট এগুলো শারজিম। ক্ষুধার্ত সে, প্রচুর ক্ষুধার্ত। দ্যুতির একটি ছোঁয়ার আশায় আজ কয়টি বছর হল ক্ষণে ক্ষণে খুন হচ্ছিল সে। তবে দ্যুতির ছটফটানির সাথে তার ঠোঁটের ছোঁয়া পেতে ব্যর্থ হওয়ায় রক্ত মাথায় উঠে গেল তার। দাঁতে দাঁত চেপে দ্যুতির গালে কষিয়ে কিছু চড় বসিয়ে দিতেই কেঁদে চিৎকার করে উঠল দ্যুতি। তুমি আবারও আমায় কষ্ট দিচ্ছ শারজিম, এবার আর আমি বেঁচে ফিরলে তোমায় ক্ষমা করব না। ক্ষমা আমি চাই না, আমি চাই আমাদের একটি সংসার। অহ দ্যুতি, তুমি কেন আমাদের অতীতটা ভুলতে পারছো না? আমি ভুলতে পারবো না, আমি মরে গেলেও তোমাকে নিয়ে দ্বিতীয়বার ভাবব না। তোমাকে ভাবতে হবে। না ভাবলে কি করবে? মারবে? মেরাই ফেলো, তারপর আমার লাশকে নিয়ে সংসার করো। কি হলো, মারো, আরো মারো। কপালে ভাঁজ পড়ল শারজিমের। উদ্বেগপূর্ণ গলায় সে বলল, আমি তোমাকে ভাবার জন্য এক রাত দিয়ে যাচ্ছি। তুমি এই এক রাতে ভেবে ফলাফল কাল সকালে আমায় জানাবে। ফলাফল তুমি এখনই জেনে নাও।
না, আর আমার এই ফলাফল দ্বিতীয়বার পরিবর্তন হবে না। দ্যুতির অঝোর ধারার কান্না উপেক্ষা করেই ঘর ছেড়ে বেরিয়ে এল শারজিম। ফোন উঠিয়ে কল দিল আজিজ সাহেবকে। প্রথম প্ল্যান ফ্লপ, দ্যুতি এভাবে মানবে না। তাহলে দ্বিতীয়টাকে কাজে লাগাও, তবে মাথায় রাখবে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতনের চেয়েও গভীর এবং মারাত্মক। রাত 11টার দিকে দোদুল এবং দিদারকে নিয়ে থানায় এলেন আলাউদ্দিন খন্দকার। তবে অফিসার্স ইনচার্জ না থাকায় সব শুনে ডিউটিরত এক অফিসার সিগারেট টানতে টানতে বললেন, 24 ঘন্টা না পেরুলে অভিযোগ নেয়ার নিয়ম নেই। আপনি একটু বুঝুন, এত রাতে মেয়েটার তো কোনো বিপদ আপদও হতে পারে। তা ঠিক আছে, তবে এমনও তো হতে পারে আপনার মেয়ে কোথাও আটকা পড়েছে, কোনো ফ্রেন্ডের বাসা কিংবা অন্য কারো বাসায়। আলাউদ্দিন খন্দকার বললেন, এখানে ওর তেমন কোনো ফ্রেন্ড নেই। তা না থাকুক, আবার এমনও তো হতে পারে আপনার মেয়ের অন্য কোথাও সম্পর্ক আছে। আর তার সাথেই। ক্ষেপে গেল দোদুল। বলল, আপনাকে তো এত কষ্ট করে টাকা দিয়ে সরকার নিজের মতো করে কাহিনী বানানোর জন্য রাখেনি। আপনি উত্তেজিত হচ্ছেন। আর আমাদের আইনে যা লেখা আছে তার বাইরে আমরা যেতে পারব না। আপনারা বরং কাল আসুন। কাল আসব মানে? এই রাতে আমার বোনের এই থেকে সেই হয়ে গেলে তার দায়ভার কে নেবে? দোদুলকে থামিয়ে দিল দিদার। নিজেই অফিসারের সাথে ডিল করতে কিছু টাকা বের করে অফিসারের পকেটে পুরে দিয়ে অনুরোধের সুরে বলল, নিজের মতো করে একটু রাতটা দেখুন না, যদি কোনো খোঁজখবর না পাওয়া যায় তবে না হয় আমরা কাল আরেকবার আসব। এবারে 32 পাটি দাঁত বের করে হাসলেন ডিউটিরত অফিসার। তারপর বললেন, ঠিক আছে, আপনার নাম্বারটা দিয়ে যান, আমি দেখছি। নিজের সেলফোনের নাম্বার লিখে দিল দিদার। সৌজন্য সূচক ম্লান হেসে বলল, একটু দেখুন, মেয়ে মানুষ তো। দেখব, তারপরও কাল সকালে একবার আসবেন। আর আপনার ভাইকে বলবেন ক্রোধকে নিজের আয়ত্তে রাখতে, নয়তো কখন জেলে ভরে থাকবে টেরও পাবেন না। সারা রাত আলাউদ্দিন খন্দকারের কাটল অস্থিরতায়। এই বুঝি দ্যুতি আসবে আর তার ভেতরের কষ্ট কমিয়ে দিয়ে বলবে, বাবা তুমি এত অল্পতেই অস্থির হও কেন? তবে দ্যুতি এলো না। ভোর পেরিয়ে সকাল হলেও খবর মিলল না দ্যুতির। খানিকক্ষণ অপেক্ষা করে ইশতিয়াকের নাম্বারে আবারও কল দিলেন তিনি। বাবা, দ্যুতি কি রাতে তোমাদের বাড়িতে যায়নি? না। ও, তোমার সাথে কি ওর কাল কথা কাটাকাটি হয়েছিল? একদণ্ড চুপ থেকে ইশতিয়াক বলল, হয়েছিল, ও আমাকে তালাক দিতে বলছিল বারবার। বুকের ভেতরটা ব্যথায় মুচড়ে উঠল আলাউদ্দিন খন্দকারের। ইশতিয়াক বলল, আপনি শারজিমের ওখানে খবর নিয়েছেন? শারজিম? হ্যাঁ, বা অন্য কোথাও। ও তো পথ ভুলে হারিয়ে যাবার মতো মেয়ে নয়। গিয়েছে হয়তো কারো কাছে। কপাল কোচকালেন আলাউদ্দিন খন্দকার। ক্ষিপ্র গলায় বললেন, কারো কাছে বলতে তুমি কি বলতে চাইছ? পথ ভুলে হারিয়ে না গেলে কি মানুষ নিখোঁজ হয় না? একজন প্রফেসর মানুষ হয়ে তুমি এসব কি ধরনের কথা বলছ? আপনি অযথা রেগে যাচ্ছেন। আপনি বা আমি কেউ দ্যুতি সম্পর্কে কম অবগত নই। আছে কোথাও দ্যুতি শুধু শুধু টেনশন নিয়ে আপনার শরীর কেন খারাপ করছেন? আমার শরীর নিয়ে তোমার চিন্তা করতে হবে না। দ্যুতিই ঠিক বলেছিল। তোমার সঙ্গে আমার মেয়ে কখনোই যায় না। পুঁথিগত জ্ঞানে বেড়ে ওঠা মানেই ভালো মানুষ হয়ে বেড়ে ওঠা নয়। একজন ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে একটি ভালো মনেরও প্রয়োজন, আর যা তোমার মাঝে নেই। ফোন রেখেই রাগে গজগজ করতে শুরু করলেন আলাউদ্দিন খন্দকার। হারামখোরের দল, দ্যুতি সম্পর্কে তোরা অবগত? এসব কেমন ছন্নছাড়া কথাবার্তা? গেছে কোথাও? নয়তো শারজিমের কাছে। আমার মেয়েকে তোরা চিনিস?
জানিস, কখনো চেষ্টা করেছিস জানতে বুঝতে? শালা কাপুরুষের বাচ্চা, যার নিজের সহধর্মিনীর পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, তার আজ বুলি ফুটেছে। বাবা, তুমি অমন করছো কেন? ওমা বাবা কেমন করছে? আমি ঠিক আছি। ফ্যানটা ছেড়ে দে। অস্থিরভাবে পায়চারি করা বন্ধ করে বিছানায় শরীর এলিয়ে দিলেন আলাউদ্দিন খন্দকার। বুকের ভেতরটা তার কষ্টে কিলবিল করছে। প্রথমবার জীবন সঙ্গী বাছাই করতে দুতি নিজে ভুল করলেও দ্বিতীয়বার সে ভুল করেছে। চরম এক ভুল করেছে। মেয়েটিকে আবারও আরেকটি সম্পর্কে কেন জড়ালো সে? পুরুষবিহীন নারীরা কি বেঁচে থাকতে পারে না? ওই কাপুরুষের বাচ্চা বলে চিন্তা করবেন না শুধু শুধু আমার মেয়ের কোনো খোঁজ নেই, অথচ ওই হারামজাদা বলে শুধু শুধু আমার কারণে আমার মেয়েটা জীবনে সুখ পেল না। আলাউদ্দিন খন্দকারের কুচকানো চোখের কোনায় এক ফোঁটা পানি দেখে বুকের ভেতরটা হুহু করে উঠল দীপার। বাবা কাঁদছে, তবে কি তার কিছু করা উচিত? কিন্তু সে কি করবে? বাবাকে সব খুলে বলবে? কি করবে বুঝে উঠতে পারল না দীপা। আলাউদ্দিন খন্দকারের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বলুক উনার যা বলার বলুক। আমার তো এখন সন্দেহ হচ্ছে ইশতিয়াককে নিয়েই। ওর সাথে কালো দুতির দেখা হয়েছিল। দুতি ওকে তালাক দিতে বলেছিল। তালাক দিতে বলেছে? হ্যাঁ। একদণ্ড ভাবল দীপা। তারপর ক্ষীণ স্বরে বলল, বাবা, দুলাভাই মৌমি নামের মেয়েটাকে বিয়ে করবে। আর আপু সেই খবর পেয়েই বাড়ি ছেড়ে বেরিয়েছিল। ও বাবা, আপু আবার উল্টাপাল্টা কিছু করে বসেনি তো? ক্ষণিকের জন্য হতভম্ব হলেও দীপাকে ধমকে উঠলেন আলাউদ্দিন খন্দকার। আগে কেন বলিসনি এসব? আর আমার মেয়ে ওমন নয়, ও উল্টাপাল্টা কিছু কখনোই করবে না। একদম না। আপনার মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল কত নাগাদ? 1:30টার দিকে। ঘড়ির দিকে তাকালেন অফিসার্স ইনচার্জ শফিউদ্দিন আহমেদ। ভ্রু কুঁচকে বললেন, 24 ঘন্টা তাহলে পার হয়নি? না। কাউকে সন্দেহ হয়? হয়। কাকে? ইশতিয়াক। স্বামী? হ্যাঁ। আর কাউকে? শারজিম। প্রাক্তন? হ্যাঁ। ঘটনাটি কখন, কোথায়, কিভাবে ঘটেছে ইত্যাদি তথ্য সম্বলিত একটি লিখিত অভিযোগ করে যান। আমরা আজকের মাঝেই তদন্ত করে মামলা করে দেব। ঠিক আছে, তবে যা করবেন একটু দ্রুত। ইশতিয়াক এবং দীপার মুখে যা শুনেছিল সে অনুযায়ী একটি অভিযোগ লিখালেন আলাউদ্দিন খন্দকার। তারপর শফিউদ্দিন আহমেদের নির্দেশে কাপা পায়ে বেরিয়ে এলেন থানা ছেড়ে। প্রথমেই প্রাক্তনের খোঁজ নিতে গিয়ে শারজিমের পরিচয় জেনে খানিকটা পিছিয়ে পড়লেন শফিউদ্দিন আহমেদ। চায়ের কাপে চুমুক দিতে দিতে তিনি কনস্টেবল সোহাগকে বললেন, আরে শালা তো রাঘব বোয়াল, স্বাস্থ্যমন্ত্রী হাফিজ সাহেবের ভাতিজা হয়। জি স্যার। তার উপরে ছাত্র রাজনীতির সাথেও একসময় জড়িত ছিল। একে এই কেসের মাঝে টেনে আনার কোনো দরকার নেই। আমরা দেখানোর জন্য একবার বরং মেয়েটির বর্তমান স্বামীর বাড়ি দিয়ে চক্কর কেটে আসতে পারি। ঘাড় নেড়ে সোহাগ বলল, চলেন স্যার। আরে রোদ দেখেছিস এখন? খেয়ে নে, বিকেলে ধীরে সুস্থে যাব। ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে ঘরে এসে কিছুক্ষণ শুয়ে রইল ইশতিয়াক। মাথাটা তার ভনভন করে ঘুরছে। কেন যেন সমস্ত চিন্তা গিয়ে ঠেকেছে দুতিতে। দুতি কি ফিরে এসেছে শারজিমের কাছ থেকে? এর আগে যেভাবে শারজিমের কাছ থেকে ফিরে তার কাছে এসেছিল, এবারও কি তাই করবে? বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এল তার। দুতি কেন বারে বারে শারজিমের কাছে যায়? কি আছে লোকটির মাঝে?
যাই থাকুক সেটা তার জানার বিষয় নয়। কিন্তু এবারে দ্যুতি তার পরিবারের কাউকে না বলে উধাও হলো কেন? তবে কি এবার অন্য ছেলের সাথে? চোখমুখ কুঁচকে ফেলল ইশতিয়াক। ছি, দ্যুতি তুমি এত বাজে মেয়ে কেন হলে? পানি। ঘরে মৌমির উপস্থিতিতে নিজেকে স্বাভাবিক করল ইশতিয়াক। গ্লাস হাতে নিয়ে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বলল, ইশরাক আছে? উহু, চাচি শপিংয়ে যেতে বলেছে। আপনি যাবেন না? যাব। কখন? আমি কি তৈরি হব? সে কথার জবাব না দিয়ে ইশতিয়াক বলল, তোমাকে কি চাচি জোর করেছে আমাকে বিয়ে করতে? না। অহ, আপনি সময় নিন। আমার কোনো তাড়া নেই। আপনার সাথে যা হয়েছে তাতে সবটা সামলে নিতে সময় তো লাগবে। মৌমির কথা শেষ না হতেই চেঁচিয়ে উঠলেন লিলি বেগম। এই পুলিশ আসছে। দ্যুতিকে খুঁজতে পুলিশ আসছে। বাজান তুই কইরে? কপাল কুঁচকে ইশতিয়াক দ্রুত ড্রয়িং রুমে আসতেই এগিয়ে এলেন শফিউদ্দিন আহমেদ। ঠোঁটের কোনায় অজস্র হাসি ফুটিয়ে বললেন, আরে স্যার আপনি? আপনাকে ঠিক চিনলাম না। আমি রূপার বাবা। রূপা? আপনার ছাত্রী। সেদিনই যে নবীন বরণে পরিচয় করিয়ে দিয়ে আসলাম। ঠিক চিনে উঠতে না পারলেও ভদ্রতাসূচক একটা হাসি দিল ইশতিয়াক। সোফার দিকে হাত বাড়িয়ে বলল, অহ হ্যাঁ, বসুন বসুন। খানিকক্ষণ বসে চাপানি খেয়ে শফিউদ্দিন আহমেদ ইশতিয়াকের উদ্দেশ্যে বললেন, আপনার চিন্তা করতে হবে না। আমি যদি জানতাম আপনি প্রফেসর সাহেব তাহলেই আর এতদূর অবধি আসতাম না। ঠোঁট বাঁকিয়ে লিলি বেগম বললেন, আপনারা একটু খোঁজ নিয়ে আসবেন না? শুধু শুধু কথা রটে গেল। ওই মেয়েই তো ভালো না। শরীর নিয়ে ব্যবসা করত। আগে গাজীপুর থাকত। আপনি ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখুন। দেখেন গিয়ে কোনো নাগরের সাথে ভেগে গেছে। চমকে উঠে শফিউদ্দিন আহমেদ বললেন, বলেন কি? হ্যাঁ, এখন বাপ এসেছে নাটক করতে। ছেলে আমার ডিভোর্স নোটিশ পাঠাইছে না, তাই এসব ধান্দাবাজি শুরু করছে। এমন ছেলে কেউ হাতছাড়া করতে চায়? কাল আমার ছেলেটার আংটি বদল, অথচ আজ কি একটা করতেছে। আপনারা টেনশন করবেন না। আমি মামলা অবধি যাওয়ার আগেই কেস ক্লোজ করে দিব। আপনারা এনজয় করুন। ফোন রেখে খানিকক্ষণ নীরবে বসে রইল ইশরাক। শরীফ অ্যাক্সিডেন্ট করেছে। অবস্থা সংকটপূর্ণ। তাকে ভর্তি করে রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। এমতাবস্থায় তাকে দেখতে যাওয়াটা খুব জরুরি। তবে বাড়িতে বিদ্যমান পরিস্থিতি ফেলে ঢাকায় যাওয়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। অপরদিকে দ্যুতির অতীত, যার গভীরে শরীফকে ছাড়া পৌঁছানো সম্ভব নয়। তবে এবার অতীতের শেষ প্রান্ত কি তার ধরাছোঁয়ার বাইরেই রবে? একদণ্ড ভেবে দীপার নাম্বারে কল করল ইশরাক। তবে কয়েকবার রিং হবার পর ওপাশ থেকে লাইন দিল দীপা। দীপা কি তার উপরে রেগে রয়েছে? অসম্ভব কিছু নয়। মেয়েটিকে বিব্রত করার তালে মেয়েটিকে বারে বারে কষ্ট দেয়া ঠিক হচ্ছে কি? কপালে ভাঁজ পড়ল ইশতিয়াকের। আরও একবার দীপার নাম্বারে কল দিতেই ফোন বন্ধ পেল সে। কাল দীপার সাথে দেখা না করে সে ভুল করেছে। কিছু সময় নিজের দুষ্ট বুদ্ধি নিজের ভেতরেই চাপিয়ে রেখে অন্যের কথা ভাবাটাই শ্রেয়। তবে সে তা করেনি। করেছে ঠিক তার উল্টো। ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভেবে ঈশিতার নাম্বারে কল করল ইশরাক। তারপর তাকে একে একে সবটা খুলে বলে ফোন নিয়ে ঢুকল ইশতিয়াকের ঘরে। তার দিকে ফোন বাড়িয়ে ধরে চোখের ইশারা করতেই ফোন কানে নিল ইশতিয়াক। তুই এসব কেন করছিস? ভ্রু কুঁচকে ঈশিতার কথার পিঠে ইশতিয়াক বলল, কোনো সব। মৌমিকে বিয়ে, এসব কি ইশতি? আর বিয়ে করছিস তো করছিস।
আমাকে কিছু জানানোর প্রয়োজন বোধ করলি না? মা মারা গেছে মানে আমিও মারা গেছি? আমার কোনো মতামত নেই তোদের জীবনে? আব্বা বলেছিলেন তোমার সাথে কথা বলবে। বলেনি? না। উদ্বিগ্ন হল ইশতিয়াক। ওপাশ থেকে ঈশিতা বলল, শোন, তুই মৌমিকে বিয়ে করবি না। আমি তোকে বলছি তুই মৌমিকে বিয়ে করবি না। তাছাড়া কেনই বা করবি? তুই ম্যারিড না? ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিয়েছি। ওরে বাবা, কি আনন্দের কথা! ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিয়েছে? তো এখন নাচ চুপচাপ বসে আছিস কেন? চুপ করে রইল ইশতিয়াক। ঈশিতা ক্ষিপ্র গলায় আবারও বলল, তোর দুলাভাই আমাকে রেখে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করলে তুই তা মেনে নিতে পারতি? তুমি অযথা তোমাকে কেন টানছ? তোর টানব না? পারলে আমি তোর হাড্ডিগুড্ডি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিব। আপা, আমি রাখছি। খবরদার ফোন রাখবি না। তুই এখনই দ্যুতিকে খুঁজতে বের হবি। মেয়েটার দুদিন হলো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, অথচ সেদিকে তোর কোনো টেনশন নেই। তুই কি মানুষ? হালকা কেশে উঠল ইশতিয়াক। আপা, ও পথ ভুলে হারিয়ে যাবার মতো মেয়ে নয়। ছোটবেলায় যে আমার বয়ফ্রেন্ডের কথা আব্বাকে বলে দেবার জন্য তোকে জুতোর বাড়ি মেরেছিলাম, তা মনে আছে নাকি ভুলে গেছিস? ঢোক চেপে ইশতিয়াক বলল, আছে। গুড, এবার মন দিয়ে আমার কথা শোন। হাসান নামের লোকটির এত কিসের ঠেকা পড়েছিল বাড়ি বয়ে এসে দ্যুতির অতীত তোকে জানানোর? এর সাথে ওর কি সম্পর্ক? সম্পর্ক তো ওখানেই। হাসান দ্যুতির ভালো চায় না। দ্যাটস মিন ওরা এনিমি। এমনও তো হতে পারে দ্যুতির এনিমিরাই ওকে কিডন্যাপ করেছে কি? হতে পারে না? পারে। তাহলে এখনো বসে আছিস কেন? তোর ওয়াইফ হিসেবে তোর উচিত ওকে খুঁজে বের করা। ফোনের লাইন কেটে দিল ইশতিয়াক। সজোরে কিছু নিঃশ্বাস ফেলে চুপচাপ বসে রইল নিজের বিছানায়। রাত ধীরে ধীরে বাড়ছে, এই সময় সে কোথায় খুঁজবে দ্যুতিকে? শুনছেন? চাচি ডাকছে, আপনার হাতে মেহেদি লাগাতে বলছে। বিরক্ত হল ইশতিয়াক। মৌমির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, আমি ওসব লাগাবো না। এক চিমটি হলেও মেহেদি লাগাতে হবে। এতে নাকি সংসার জীবন মঙ্গলময় হয়। আসুন না, আমিও লাগাবো। তুমি লাগাও। আপনিও আসুন, আমাকে সঙ্গ দেবেন। আমি একটু পর আসছি। একটু পর কেন? এখনই আসুন না। এগিয়ে এসে মৌমি ইশতিয়াকের হাত ধরতেই ধমকে উঠল সে। একটা থাপ্পড় লাগাবো। বারবার বলছি লাগাবো না মেহেদি, তারপরও হাত ধরে টানছ কেন? পায়ের গোড়া ব্যথায় টনটন করছে। হাত ধীরে ধীরে অবশ হয়ে আসছে, ঘাড় মাথাসহ পুরো শরীর জ্বলে পুড়ে যাচ্ছে, দড়ি দিয়ে বাঁধা স্থানগুলো জখম হয়ে লালচে হয়ে উঠেছে। কাল রাতে সেই যে এসেছিল শারজিম, সেই তার শেষ আশা। সারাদিনেও আর আসেনি সে। তবে এক রাত এবং একদিনের মাঝে দ্যুতির শরীর মিয়ে পড়েছে। রাতে একবার প্রসাবের প্রচুর চাপ আশায় না চাইতেও অনাকাঙ্ক্ষিত কাজটি করে ফেলেছে। সারা দিনেও এক দুবারের উপরে তা হয়ে গেছে। চার দেয়ালের মাঝে গুমোট এই পরিবেশে তার দমবন্ধ হয়ে আসছে। শরীরের ভেতরটা ঘৃণায় রি রি করছে। খানিক বাদেই ক্ষুধায় পেটের ভেতর চো চো করে উঠছে। লম্বা লম্বা কিছু দম ফেলে নিজের সর্বশক্তি দিয়ে হাতের বাঁধন খোলায় ব্যর্থ হয়ে শারজিমকে ডাকল দ্যুতি। তবে কোনো আওয়াজ এল না অপর পাশ থেকে। কিছুক্ষণ থেমে ঢোক চেপে গলাটা ভিজিয়ে নিল সে। তারপর আবারও চেঁচিয়ে উঠল, হাত পায়ের বাঁধনগুলো খুলে দাও। কথা দিচ্ছি কোথাও যাব না।
এবারও এল না কোনো সারা শব্দ। পুরো বাড়ির পরিবেশ হয়ে রয়েছে থমথমে। কাজী বিয়ে পড়াতে এসেও ফিরে গেছে। ইশতিয়াক তার সিদ্ধান্তে অনড় থাকায় আংটি বদল হলেও কালেমা পড়ানো হয়নি। এ নিয়ে সকলে চটেছেন তার উপর। তবে তার মুখে একটি কথাই একটি সম্পর্ক থেকে না বেরিয়ে আমি আরেকটি সম্পর্কে জড়াব না। আব্বা, আপনাকে সম্মান করি বিধায় আপনার কথামতো মৌমিকে নিয়ে ভাবলেও আমার সময় লাগবে। ওদিকে মৌমির চোখমুখ ফুলে টস করছে। কাজী যাবার পর থেকেই অনবরত কাঁদছে সে। পার্লার থেকে সেজেগুজে আসার ফলে চোখের পানি গাল পর্যন্ত না পৌঁছানোর আগেই সে তা টিস্যু দিয়ে মুছে মুছে তা ফেলছে ইশতিয়াকের পুরো ঘর জুড়ে। আপনি আমাকে পছন্দ করেন না? তুমি তোমার ঘরে যাও মৌমি। আপনি কালই কেন বললেন না আপনি শুধু এঙ্গেজমেন্ট করে রাখতে চাইছেন? কাবিন কালেমা পড়ে করাবেন। আমি আগেও বলেছিলাম। আপনি জানেন আমি কতটা কষ্ট পাচ্ছি? না, আপনার জানতে হবে। আপনার বুঝতে হবে আমার কত কষ্ট হচ্ছে। বুঝব। কবে বুঝবেন? কবে বুঝবেন আপনি? মেজাজটা খারাপ হলেও ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল ইশতিয়াক। প্রসঙ্গ পাল্টাতে বলল। কলিং বেল বাজছে। সদর দরজা খুলে দীপাকে দেখে চোখ কপালে তুলে শিপু চৌধুরী বললেন, তুমি এখানে? কি কাজ তোমার? সহজ গলায় দীপা বলল, দুলাভাই আছে? আছে। উনার সাথে আমার কিছু কথা আছে। একটু ডাকবেন? সে এখন আসতে পারবে না। বউকে সামলাতে ব্যস্ত সে। ভ্রু কুঁচকে ফেলল দীপা। বউ? আপু আপনাদের এখানে? পাগল? মৌমির সাথে আজ ইশতিয়াকের আংটি বদল হল না? নিমেষেই রক্ত মাথায় উঠে গেল দীপার। তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ এদিকে নিশ্চিন্ত মনে বসে উনি বিয়ে করছেন। তবে বাবার কথাই ঠিক নয় তো? আপুর নিখোঁজ হবার পেছনে উনার হাত নেই তো? আরে আরে কই যাচ্ছ? দীপা ভেতরে যাবার উদ্দেশ্যে এক কদম এগুতেই তার হাত খপ করে ধরে ফেললেন শিপু চৌধুরী। দীপা বলল, আমি দুলাভাইয়ের সাথে কথা বলবো। আশ্চর্য! বললাম তো ও ব্যস্ত। আপনি আমায় উনার সাথে কথা বলতে দেবেন না? না তুমি পড়ে এসো। আপনি দেবেন না উনার সাথে দেখা করতে? না। তাহলে আমি লোক ডাকব। তারপর অযথা তামাশা হবে। আপনি চাইছেন আমি এসব করি? ও আসুক মা। ছোট ছোট পা ফেলে ইশরাক এগিয়ে আসতেই তার দিকে ক্ষিপ্ত চোখে তাকালো দীপা। তারপর শিপু চৌধুরীর হাতের মাঝ থেকে নিজেকে ছাড়িয়ে এগুলো ইশতিয়াকের ঘরের উদ্দেশ্যে। দরজার কাছে এসে থেমে দাঁড়ালো দীপা। একবার এসেছিল সে এ বাড়িতে। ভার্সিটি থেকে যাবার পথে মায়ের কথামতো সে এসেছিল। তবে আজ এবং সেদিনের মাঝে কতটা পার্থক্য! দীর্ঘশ্বাস ফেলে দরজা খোলা থাকায় সরাসরি ঘরে ঢুকে পড়ল দীপা। কষ্টে জর্জরিত গলায় বলল, খুব সুখে আছেন মনে হচ্ছে। চট করে মৌমির হাতের মাঝ থেকে হাত সরিয়ে নিল ইশতিয়াক। মেয়েটি এত বেশি গায়প্রা স্বভাবের যে নিষেধ করা সত্ত্বেও বারে বারে হাত ধরে ফেলে চোখ মুখে একরাশ অস্বস্তি নিয়ে পাশ ফিরে দীপাকে দেখামাত্র অবাক হল ইশতিয়াক। তুমি? আপনাদের মনে এত সুখ আসে কি করে? না মানে তুমি এখানে কেন? ফুপিয়ে কেঁদে উঠল দীপা। আপনি এমন কেন দুলাভাই? আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ আপনি ঘরে বসে। উঠে দাঁড়ালো মৌমি। তীক্ষ্ণ গলায় বলল, তোমার আপু কোথায় গেছে তা তোমার বা আমাদের কারো অজানা নয়। একদম একটা থাপ্পড় মেরে হাত পা লুলা বানিয়ে দেব।
বের হও এই ঘর থেকে। ঘরে ঢুকেই আগে মৌমিকে বাইরে বের করল ইশরাক। তারপর দরজা বন্ধ করে দীপার সামনে দাঁড়িয়ে বলল, এসব কান্নাকাটি সাইডে রেখে নিজের কথাগুলো আগে রাখো, নয়তো বাড়ির সবাই যেভাবে ক্ষেপে আছে তাতে ট্রেন মিস না হয়ে যায়। চোখ মুছল দীপা। ইশতিয়াকের দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, সবই মানলাম আপনি সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি, তবে আপনার বেড়ে ওঠা অসম্ভব অসুস্থ এক পরিবেশে। কেননা যখন কেবলই ব্যক্তিগত লালসার বশবর্তী হয়ে কোনো বাবা যখন তার স্ত্রীসন্তানদের ফেলে আরেকটি বিয়ে করে নিজের সুখের পথ বেছে নেয় তখন কি করুণ পরিণতি হয় সেই শিশুদের তা আমি বোঝার চেষ্টা করি। তারপর যখন আপনার মায়ের সিদ্ধান্তে আপুকে বিয়ে করলেন, তার ভেতরের রহস্যকে বোঝার চেষ্টা করলেন, তখনও আপনি ব্যর্থ হলেন। ধরলাম আপনি আপুর দিক থেকে তেমন এফর্ট না পাওয়াই ব্যর্থ হয়েছেন, মেনেও নিলাম। তারপর এলো অসম্ভব বেদনাদায়ক একটি কালো অধ্যায়। নিজের স্ত্রীর এমন কুৎসিত একটি অতীত আপনার সামনে এল, যা মেনে নিয়ে বোঝার মতো পরিস্থিতি কোনো পুরুষেরই নেই। অন্য সব পুরুষদের মতো আপনি আপুকে খোটা, অসম্মান, মারধর কোনোটাই করেননি। নীরবে মেনে নিয়েছেন আমি আপনার এই ব্যবহারকেও ভালো চোখেই দেখছি। তারপর আপনার মায়ের মৃত্যু ধরলাম সকল সমস্যায় একসাথে পড়ে আপনি ভেঙে পড়েছিলেন, অসহায় হয়ে পড়েছিলেন, কিন্তু তাই বলে বিয়ে? এটা কেমন সমাধান দুলাভাই? থামল দীপা। লম্বা একটি নিঃশ্বাস ফেলে আবারও বলল, আমি বারবার আপুকে বলেছি চিন্তা করো না, দুলাভাই মানুষটা ভালো, তোমায় নিতে অবশ্যই আসবে। কেন বলেছি জানেন? কারণ আমার আপনার প্রতি বিশ্বাস ছিল, কিন্তু আপনি আজ কি করলেন এসব? আমার পুরো পরিবার আজ আপুর শোকে পাগল হয়ে আছে। তাদের খাওয়া দাওয়া নেই, জীবন কেমন থমকে গেছে। আর আপনি বিয়ে করছেন? তাহলে আপনার আর আপনার বাবার ভেতরে কি পার্থক্য রইল? আমি বিয়ে করিনি, করেননি, করবেন। আপনার পক্ষে সব সম্ভব, অসম্ভব কিছু নয়। ইশরাক বলল, করবে না আমি থাকতে তো কখনোই না। এসেছে আরেক বীরপুরুষ। সেদিন আমি কতক্ষণ অপেক্ষা করেছি তার হিসেব আছে? আর কাল যে আমি কল করলাম, তখন ধরা হলো না কেন শুনি? কেন ধরব? আপনি সেদিন এসেছিলেন। ইশরাক এবং দীপার মাঝে চলা কথোপকথনের কিছুই বুঝে উঠতে পারল না ইশতিয়াক। ভ্রুজোড়া কুঁচকে সে বলল, কি নিয়ে কথা হচ্ছে এসব? হালকা কেশে উঠল ইশরাক। নাথিং দীপা, যা বলছিলে বলো। হ্যাঁ তো যা বলছিলাম আপুর অতীত। আপুর অতীত কতটা ভয়ানক ছিল, যা বলার সাহস আমার নেই। তবে আজ আমি বলবো, আমাকে বলতে হবেই। আপু তখন ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে, বছর খানেক হলো। এরই মাঝে হঠাৎ একদিন খবর এলো আপু বিয়ে করেছে। ভার্সিটির বখাটে এক ছেলেকে। আমরা সবাই এ খবর শুনে স্তব্ধ হলাম। বাবা গেল আপুকে আনতে। তবে আপু এল না, আপুর সাথে সব সম্পর্কে ছিন্ন করে বাবা ফিরে এল। সেদিন প্রথম আমি বাবার চোখের কোণা ভিজে উঠতে দেখেছিলাম, তবে আজকের এই কষ্টের কাছে সেদিনের কষ্ট কিছুই নয়। আজকের কষ্টের কাছে যেন সেদিনের কষ্টও বেশ মলিন মনে হচ্ছে। আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ আপুর কোনো খবর দিতে পারছে না। দুলা ভাই, আপনি কি বুঝতে পারছেন আমরা কোনো পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি? বুকের ভেতরটা ভেঙে গুড়িয়ে পড়ছে। নিঃশ্বাস বারে বারে আটকে আসছে, চোখজোড়া প্রচুর জ্বলছে। এই সে ভালোবাসে দুতিকে। এই তার ভালোবাসার নমুনা। মেয়েটি ভেতরে ভেতরে প্রতিটি ক্ষণে খুন হয়েছে, অথচ সে তার পাশে থেকেও তা অনুভব করতে পারেনি। কখনো বোঝার চেষ্টা করেনি তার ভেতরের কষ্টকে।
মেয়েটি আবারও বিশ্বাস করতে চেয়েছিল। আরেকটিবার সংসার সাজাতে চেয়েছিল, স্বপ্ন দেখেছিল, অথচ সে তার সব স্বপ্নকে অন্যের কথার জালে ফেসে লণ্ডভণ্ড করে দিল। একটিবার ভেবে দেখল না যে দুটি বিয়ের পর তাকে মেনে নিতে দ্বিধা করছিল, সে পড়ে কেন তার জন্য কষ্ট পাচ্ছে। দীপা ঠিকই বলেছিল, চিলে কান নিয়ে গেছে, লোকমুখে শুনে চিলের পেছনে দৌড়াবেন, নাকি আগে কানে হাত দিয়ে দেখবেন? যাচাই বাছাই না করে শোনা কথাকে আপনি বেশি গুরুত্ব দিয়েছেন। সেসব গুজবে বিশ্বাস করে আপনার সাথে সাথে আপুর জীবনেও বাঁধিয়ে দিয়েছেন লঙ্কাকাণ্ড। বুক চিরে বেরিয়ে আসা একটি দীর্ঘশ্বাস ছাড়ল ইশতিয়াক। চোখজোড়া বুজে দেখতে চেষ্টা করল তার মনের গহীনে আঁকা দুটির ছবিটি। মেয়েটি এতটা সহ্য করেছে? দীপার মুখ থেকে শুনেই যখন তার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছিল, সেখানে ভুক্তভোগী দুটি নিজেকে সামলে নিয়েছে। নতুন করে জীবন শুরু করেছে, সমাজের মানুষের আজেবাজে কথা উপেক্ষা করে অতীতের সাথে লড়েছে, প্রতিনিয়ত কষ্ট কি কম ছিল তার জীবনে? নতুন করে সে আবারও কেন কষ্ট দিয়ে বসল তাকে? এক কষ্ট সহ্য করে আবারও কি উঠে দাঁড়াতে পারবে দুটি? অবশ্যই পারবে। দুটি শক্ত মনের একজন মেয়ে, ও সব পারবে, সব। আর যদি না পারে তবে? বুকের ভেতরটা টিপটিপ করে উঠল ইশতিয়াকের। দুটি তার ভালোবাসা, সেই ভালোবাসার মানুষটিকে না বোঝার অপরাধে নিজেকে কখনো মাফ করতে পারবে কি সে? আমাদের দেশে ধর্ষক নয় বরং ধর্ষিতাকে খারাপ চোখে দেখা হয় স্যার। আমাকে দেখলে এখন মুখ ফিরিয়ে নেয়। কেন নেয় বলতে পারবেন? আমাকে দেখলেই কি খুব খারাপ মেয়ে মনে হয়? খুব ঘেন্না করে। প্রত্যেকটা বাজে অতীতের পেছনে অনেক বড় কিছু ঘটনা লুকিয়ে থাকে, যা কেউ জানার চেষ্টা না করলে সবার অগোচরেই রয়ে যায়। দুটির বলা কথাগুলো বারে বারে কানে এসে বাজতে লাগল ইশতিয়াকের। দুটি কম কষ্টে কথাগুলো বলেনি, অথচ সে বোঝেনি তার ভেতরের কষ্টগুলোকে। তবে দুটি তো বুঝিয়েছিল, বারবার বুঝিয়েছিল। কিভাবে সে বলতো নিজের মুখে নিজের এই ভয়ঙ্কর অতীতের কথা? আদৌ এসব অতীত স্বামীকে জানানো কি সহজ ব্যাপার ছিল? যেখানে তাদের বিয়ে সাধারণ আর 10টি বিয়ের মতো ছিল না, আর না বিবাহিত জীবনের বয়স ছিল খুব বেশি দিন। তবে এই অল্প দিনেই তার সঙ্গে বসবাস করে দুটি, যেখানে তাকে বুঝতে পেরেছিল, তাথই নামক মেয়েটিকে তার চরিত্র নিয়ে বাজে কথা বলার জন্য ধুয়ে দিয়েছিল, সেখানে তার স্বামী হয়ে সে কি করল? জারতার কথা কানে নিয়ে নিজে তো দুঃখ পেলই, সাথে এক সাগর কষ্ট দিল দুটিকে। কষ্টগুলো কি পাওনা ছিল মেয়েটির? ডান হাতে আংটি পরালে কি এঙ্গেজমেন্ট হয়? মৌমির প্রশ্নে গম্ভীর মুখে তার দিকে তাকালো ইশতিয়াক। মেয়েটি হুটহাট কখন এসে ঘরে হানা দেয় তা আজকাল বুঝেই উঠতে পারে না। এভাবে শব্দহীন পায়ে কি দ্বিতীয় চলত ফিরত? আপনি বাম হাতে আংটি কেন পরলেন না? খুব কি ব্যথা হতো ওই হাতের আঙ্গুলে আংটি পরলে? এবারও ইশতিয়াকের দিক থেকে কোনো জবাব না পেয়ে ভ্রু কুঁচকে মৌমি বলল, ইশরাক ভাই মেয়েটিকে নিয়ে কোথায় গেল? আর মেয়েটি আপনাদের দুই ভাইকে কি বলল? কি হলো, উত্তর কেন দিচ্ছেন না? এ নিয়ে আমি পরে কথা বলবো। পরে কেন? চাচি আর শিপু চাচি বাইরে চেঁচামেচি করছে, আপনি আমায় এখন না বললে আমি উনাদের থামাবো কি করে? উনাদের থামানোর দায়িত্ব তোমার নয়। শুনুন, উনাদের থামানোর দায়িত্ব আমারই। দুটি নামের মেয়েটির রক্তে সংসার ভাঙার রেকর্ড লেখা থাকলেও আমার রক্তে জোড়া লাগানোর কথা লেখা রয়েছে। দুটির কথা আসতেই ক্ষেপে উঠল ইশতিয়াক। কঠিন স্বরে বলল, কি সমস্যা তোমার? দুটিকে এসবের মাঝে কেন টানছ? আর আমি যে একটু সময় একা থাকতে চাইছি তা তুমি বুঝতে পারছ না? আতকে উঠে খানিকটা পিছিয়ে গেল মৌমি। আপনি এভাবে কথা কেন বলছেন আমার সাথে? আমি কি কোনো ভুল করেছি? ভুল কেউ নয়, আমি করেছি। তুমি এখন এখান থেকে বেরিয়ে গিয়ে আমাকে উদ্ধার করো। কি হয়েছে আপনার?
ওই মেয়ে আপনাকে কি এমন বলে গেল? আমি প্রচুর মানসিক অশান্তিতে আছি মৌমি, প্লিজ তুমি যাও। বড় বড় পা ফেলে শিপু চৌধুরীর সাথে ইশতিয়াকের ঘরে ঢুকলেন লিলি বেগম। চোখজোড়া কপালে তুলে তিনি ধমকের সুরে বললেন, ওর সাথে চেত্তছোস কেন? ও কি করছে? কারো সাথেই আমি রাগ দেখাচ্ছি না, আমার নিজের উপর নিজের মেজাজ খারাপ হচ্ছে। ওই বান্দর মেয়ে এসে কি এমন বলল? আর তুই তা বিশ্বাসও করলি? ওরা কখনো ওদের দোষ তোকে বলবে? দোষ ফুপু, এই দোষ কি আমার মাঝে নেই? তুই পুরুষ মানুষ। তাছাড়া তুই কি ওই মেয়ের মতো হাজার জনের সাথে শুইছিস? বজ্জাত মেয়ের বোন আরেক বজ্জাত। কি এমন মহাভারত তোকে শুনাই গেল? আমাদেরও বল শুনি আমরা। কিছুই বলেনি। তাইলে এতক্ষণ দরজা লাগাইয়া তোরা কি করতেছিলি? সে প্রশ্নের জবাব না দিয়ে বেরিয়ে পড়ল ইশতিয়াক বাড়ি ছেড়ে। এসব প্রশ্নের উত্তর পরেও দেয়া যাবে, আগে তার একবার থানায় যেতে হবে। তারপর দুতিদের বাড়িতে দ্রুত একবার আলাউদ্দিন খন্দকারের সাথে কথা বলা তার খুব করে প্রয়োজন। আপু পুরো রাত কাঁদত আর দুলাভাই এদিকে বিয়ে করে নিচ্ছে। ছেলেরা এমন হয় কেন বলতে পারেন? ভালোবাসার মানুষটিকে কাঁদিয়ে তারা কি সুখ পায়? দীপার প্রশ্নে তারাভরা আকাশের দিকে তাকালো ইশরাক। একটি হাত দিয়ে তাদের দিকে ইশারা করে বলল, সুখ সবসময় কি সুখ পাবার জন্যই সব কাজ করতে হয়? এই যেমন ধরো, বাম দিকের তারাটি ডান দিকের তারার সাথে থাকতে চায়, তবে বাম দিকের উপরের তারাটি তা চায় না। তাই তার কথা মতো বাম দিকে তারাটি ডান দিকের তারাটিকে ছেড়ে দেবে? এই তার ভালোবাসা? তবে দরকার নেই এমন সস্তা ভালোবাসার। ভালোবাসায় দুঃখকষ্ট থাকবে তাই বলে তুমি তাকে সস্তা বানিয়ে দেবে? কেন দেব না? একটি প্রশ্নের জবাব দিন তো, আপনাকেও কি বাম দিকের উপরের তারাটি চাপ দেয় আমাকে কাঁদানোর জন্য? বিস্মিত চোখে দীপার দিকে তাকালো ইশরাক। তবে সেই দৃষ্টি উপেক্ষা করে দীপা বলল, আপনি খুবই খারাপ একজন মানুষ। তোমার কোথাও ভুল হচ্ছে। আর যদি কোথাও ভুল না হয়? ইশরাকের বিস্ময়ভরা চোখের দিকে তাকালো দীপা। ক্ষীণ স্বরে বলল, আমাদের পথটা খুব সহজ হবে না। হালকা কেশে উঠল ইশরাক। কিসের পথ? কি বলছো এসব তুমি? আবারও কাঁদাবেন? লিসেন দীপা, তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি প্রচুর ছিচকাদুনে স্বভাবের। আর যেটি আমি সবচেয়ে বেশি অপছন্দ করি। আমি অলয় যেমন মেয়ে খুঁজি যে স্ট্রেইট ফরওয়ার্ড, স্মার্ট, নাকটা তোমার মতো বোচা নয় তর্ত্রা। আমি মোটেও ছিচকাদুনে নই, আমি আবেগপ্রবণ। একজন মানুষের আবেগপ্রবণ হওয়া দোষের কিছু নয়। আবেগপ্রবণ এবং ছিচকাদুনের মাঝে পার্থক্য আছে দীপা। ভ্রু কোচকালো দীপা। ইশরাক কেন বারে বারে তাকে বিভ্রান্ত করে তোলে? তবে কি ইশরাক তাকে ভালোইবাসে না? নাকি বাচ্চা ছেলেটির দেখায় ভুল ছিল? তর্ক করছেন? তুমি করছ। আপনার কি মনে হয় আমি সুন্দরী নই? স্মার্ট নই? না। বুকের ভেতরটা হু হু করে উঠল দীপার। চোখটা হয়ে উঠল ঝাপসা। ফুটপাতের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ধরা গলায় বলল, মামা রিকশা থামান। ইশরাক রিকশা চালকের উদ্দেশ্যে বলল, আরে না, আপনি যান। কি হয়েছে? কি সমস্যা? কোনো সমস্যা নেই, আমি নামব। কেন নামবে? তোমার বাসা কি এখানে যে তুমি নামবে? মাই লাইফ মাই রুলস, মামা থামান। না, আপনি থামাবেন না। তবে আমি লাফ দেব। দীপার হাত আঁকড়ে ধরল ইশরাক। তোমাকে বাসায় পৌঁছানোর দায়িত্ব ভাইয়া আমাকে দিয়েছে।
আর তোমাকে বাসায় পৌঁছিয়ে দিয়ে আসার আগ পর্যন্ত তুমি কোথাও যাবে না। আমি যাব। আপনি হাত ছাড়ুন। আমি শখ করে তোমার হাত ধরে বসে রইনি। তুমি আমাকে বাধ্য করছো তোমার হাত ধরায়। ইশরাকের হাতের মাঝ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে দীপা বলল, উফ, হাত ছাড়ুন। আমি এখানে নামব। নামব মানে নামব। তারপর আমার সামনে যেই ছেলেকে পাবো তাকেই আমি প্রপোজ করব। ওরে বাবা, তোমার কি মনে হয় তোমার প্রপোজাল কেউ একসেপ্ট করবে? আপনার কি মনে হয় আমার পেছনে ভার্সিটির দুটো ছেলে যে আদাজল খেয়ে নেমেছে সে খবর আপনি রাখেন? উহু, সে খবর কি আমার রাখার কথা? বাই দ্য ওয়ে, তাদের চোখ অন্ধ নয়তো চোখে কালো কাপড় বাঁধা বলে আমার মনে হয়। লম্বা একটি দম ছেড়ে তীক্ষ্ণ স্বরে দীপা বলল, হাত ছাড়ুন, আমি দেখিয়ে দিচ্ছি একসেপ্ট করে কি করে না। চুপ করে বসে থাকো। ছাড়ুন, আমি সামনের ওই ছেলেটাকেই প্রপোজ করব। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি উনি তা একসেপ্ট করবেন। তারপর আমি উনাকে চুমু খাব। একদম ঠোঁটে রাস্তায় দাঁড়িয়ে আশিকি মুভির সিকোয়েন্স ক্রিয়েট করে ফেলব। কপাল কুঁচকে ফেলল ইশরাক। একদম জানে মেরে ফেলব। কেন মারবেন? কেন মারবেন বলুন? জবাব দিল না ইশরাক। অপেক্ষা করল সামনের অন্ধকার গলিটির জন্য। রেগে টকবক করছে দীপার বোচা নাকটি। গাল হয়ে উঠেছে লাল। মেয়েটিকে রাগলে যতটা সুন্দর দেখায়, কাঁদলে ততটা দেখায় না। ম্লান হাসল ইশরাক। গলিটির মাঝ বরাবর রিকশা আসতেই আশেপাশে চোখ বুলিয়ে রিকশার হুড উঠিয়ে দীপার হাত ছেড়ে কোমর আঁকড়ে এক টানে নিজের সঙ্গে মিশে ফেলল। সাথে সাথেই যেন পুরো শরীর কেঁপে উঠল দীপার। চোখে মুখে একরাশ বিস্ময় নিয়ে সে ইশরাকের দিকে চাইতেন, নিজের ঠোঁটজোড়ায় তার ঠোঁটের উপস্থিতি টের পেয়ে হতভম্ব হল। তবে ক্ষণিকের মাঝেই সেই বিস্ময় অদ্ভুত এক ভালোলাগায় স্থানান্তর হতেই শিহরণে চোখজোড়া বুজে ফেলল সে। হাতজোড়া দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল ইশরাকের শার্ট। থানা থেকে শফিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে দুতিদের বাড়িতে এল ইশতিয়াক। একরাশ অস্বস্তিতে মাথা নিচু করে ড্রয়িং রুমে ঢুকতেই দিদার এগিয়ে এল। সোফার দিকে ইশারা করে বলল, বসুন। শফিউদ্দিন আহমেদ এক পলক ইশতিয়াকের দিকে তাকিয়ে সোফায় এসে বসলেন। চোখমুখে চিন্তার রেখা ফুটিয়ে বললেন, শারজিমের নাম্বারে কল করা হয়েছিল, তবে বন্ধ পাচ্ছি। ওদিকে হাসান সাহেবের সাথে কথা হলেও তার বিরুদ্ধে অ্যাকশন নেয়া বেশ কঠিন হবে। তাছাড়া তার কথার ধরন শুনেও মনে হল না তিনি এসবের সাথে জড়িত। কথার ধরন শুনেই বুঝে ফেললেন, আমরা এই পেশায় এমনিতেই টিকে নেই, তবে ব্যাপার মনে হচ্ছে অন্যখানে। শারজিমের মায়ের নাম্বার হবে? হবে, দীপা বের করে দিত। বাবার আদেশে মহিমা বেগমের নাম্বার বের করে দীপা শফিউদ্দিন আহমেদের দিকে এগিয়ে দিয়ে বলল, দুলাভাই বসুন। আলাউদ্দিন খন্দকারের পাশেই বসল ইশতিয়াক। ঢোক চেপে ধীর গলায় বলল, আব্বা, আমাকে মাফ করা যায় না? গম্ভীর মুখে আলাউদ্দিন খন্দকার বললেন, তোমার কি মনে হয় তুমি যা করেছ তাতে তোমাকে মাফ করা উচিত? পাশ থেকে দীপা বলল, দুলাভাই যাই করুক, এসবের মাঝে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তোমাকে তো বললাম বাবা। ভাবি উনাকে অন্যভাবে জানিয়েছিল বিষয়টি। যে কারণেই করুক, আমার মেয়ে তো নিখোঁজ। তুমি এভাবে শুধু দুলাভাইকে দোষ দিতে পারো না। তোমরা কেন দুলাভাইকে শুধু একজন স্বামীর চোখেই দেখছ? একজন স্বামীর দায়িত্ব পালনের সাথে সাথে সে কারো ভাই, কারো ছেলেও। ওকে স্বামীর চোখেও আমি দেখছি না। ও আরগুলোর দায়িত্ব ঠিকভাবে পালন করলেও আমার মেয়ের স্বামীর ভূমিকায় কখনো দায়িত্ব পালন করেনি। একটি ঘটনার প্রেক্ষিতে কাউকে এভাবে বিচার করা উচিত বাবা?
তুমি কেন দুলাভাইয়ের অপর দিকগুলো দেখছো না? দুলাভাই কি কখনো আপুকে খোঁচা দিয়ে কথা শুনিয়েছে? মেরেছে? পরিস্থিতি বোঝার চেষ্টা না করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি নিজে কি করতে দুলাভাইয়ের জায়গায় থাকলে? বা তোমার ছেলেরা থাকলে তারা কি করত? আমি আর যাই করি না কেন, প্রথম স্ত্রীর বেঁচে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের কথা চিন্তাতেও আনতে পারতাম না। আমি এমন অসুস্থ মনমানসিকতা নিয়ে জন্মাইনি। আমিও মানছি দুলাভাই এখানে ভুল, তাই বলে সেটাকে মুদ্রা বানিয়ে আমরা দুলাভাইকে বিচার করতে পারি না। ঠিক বলেছে মেয়েটি। আমার মনে হয় নিজেদের মাঝের দ্বন্দ্ব চুকিয়ে নিয়ে একসাথে মিলেমিশে আমাদের প্রফেসর সাহেবের ওয়াইফকে খোঁজার চেষ্টা উচিত। এতে আমাদের সামনে না আসা অস্পষ্ট অনেক বিষয় স্পষ্ট হয়ে উঠবে, কেসটা ইজি হবে। শফিউদ্দিন আহমেদের কথা শুনে চোয়াল শক্ত হয়ে এল আলাউদ্দিন খন্দকারের। লোকটির আজ বুলি ফুটেছে, অথচ এই 3টে দিন কম করে হলেও 10 বার থানার চক্কর কেটেছে সে। তবে অর্থপ্রতিপত্তি না থাকায় বারে বারে তাকে হেনস্থা করেছে। দুতিকে নিয়ে চলা কেস ক্লোজ করে দিয়েছে এই আমাদের সমাজ, এই আমাদের সমাজের মানুষ। তবে লাথি মারি এই সমাজের পশ্চাৎদেশে মাথা ঠান্ডা করতে লম্বা একটি দম ফেললেন আলাউদ্দিন খন্দকার। দিলরুবা খন্দকারের দিকে তাকিয়ে বললেন, নিতাকে ডাকো। থাক, এখন বাইরের লোকের সামনে তামাশার দরকার নেই। দরকার আছে তুমি ডাকো ওকে। দিলরুবা খন্দকারের ডাকে ইচ্ছে না থাকা সত্ত্বেও ড্রয়িং রুমে এল নিতা। তাকে নিয়ে কিছুক্ষণ আগেই একবার কথা কাটাকাটি হয়ে গেছে, আবারও কোনো বিপদ আসলো কে জানে। ভেবে ঘাবড়ে গেল নিতা। নিতার উদ্দেশ্যে আলাউদ্দিন খন্দকার বললেন, তুমি যে কাজটা করেছ, ধরতে গেলে একরকমভাবে দুতির নিখোঁজ হবার পেছনে তোমাকে দায়ী করা যায় কি? যায় না? মুখ খুলল নিতা, দাপুটে গলায় বলল, কেন? আমি যতটুকু যেভাবে জানতাম আমি সেভাবেই ইশতিয়াক ভাইকে বলেছিলাম। তুমি যতটুকু যেভাবে জানতে বলতে? তুমি কি এই জানতে দুতি একেবারের জন্য শারজিমের কাছে চলে গেছে? নাকি আমি জোর করে ওকে নিয়ে ওখানে গিয়েছিলাম, তবুও তা শারজিমের মায়ের ঋণ পরিশোধ করতে? তাহলে তো এখানে আপনিই দোষী। না সেদিন আপনি দুতিকে জোর করতেন আর না দুতি যেত, আর না ইশতিয়াক ভাই এসে দুতিকে নিরুদ্দেশ পেত। কেন জোর করেছিলাম তা তোমার অজানা? হ্যাঁ অজানা। রাগে শরীর কেঁপে উঠল আলাউদ্দিন খন্দকারের। ছোট ছেলের দিকে তাকিয়ে তিনি বললেন, দিদার তুই এই মেয়েকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। ওকে সহ্য করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি কোথাও যাব না, যাবেন আপনারা? আমার স্বামীর চাকরি হয়েছিল এখানে, স্বামী স্ত্রী দুজনে মিলে আসবো তা না পাল ধরে পিছু নিলেন আমাদের। আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য আমি কোনো জিনিস নিজের ইচ্ছেমতো করতে পারি না, ভবিষ্যতের জন্য কিছু গুছিয়ে রাখতে পারি না। আমার সংসারের কোনো আয় বরকত নেই, আমার কি কোনো শখ আহ্লাদ নেই? সারা জীবন আপনাদের গুমুতো পরিষ্কার করতে করতেই আমি জীবন কাটাবো? কপাল কোচকালেন দিলরুবা খন্দকার। বললেন, তুমি কবে আমাদের গুমুত পরিষ্কার করলে? আমরা এতটাও অক্ষম হয়ে পড়িনি যে গোয়ার কাপড় তুলে তোমাকে দিয়ে সোচাবো। আর কিসের শখ আহ্লাদের কথা বলছ? কোনো শখ আহ্লাদ তোমার আমরা পূরণ করিনি? বা দিদার পূরণ করেনি? দিদারের বেতন আসতে না আসতেই তোমার মাকে টাকা পাঠাচ্ছ, মাসকাবাড়ির ভেতর থেকে জিনিস লুকিয়ে রেখে তা মাকে পাঠাচ্ছ। মনে করো আমরা কিছু দেখি না? বুঝি না? চুরির সংসারে আয় বরকত আসবে কোত্থেকে? আম্মা, চেয়েছিও না এতই যখন আমাদের নিয়ে সমস্যা, তখন তোমার মাকে বলে এতিম কোনো ছেলেকে বিয়ে কেন করনি? না থাকতো আমাদের মতো উটকো ঝামেলা বেঁচে যেতে। ইস, বুকের ভেতরটা জ্বলে পুড়ে যায় আজকালকার ছেলের বউদের মুখের কথা শুনলে। আমরাও একসময় বউ ছিলাম,
আমাদেরও শ্বশুর শাশুড়ি, দেবর ননদ নিয়ে সংসার ছিল। কই, আমরা তো তাদের বোঝা ভাবিনি। অথচ আজকের দিনে বুড়ো হলেই বাপমায়ের একটাই চাওয়া হয়, আল্লাহ যেন তাদের দ্রুত নিয়ে যান। মৃত্যু তাদের কাছে 1000 গুণ বেশি ভালো। 10 মাস 10 দিন পেটে ধরে তিলে তিলে কষ্ট করে বেড়ে তোলা ছেলেদের মুখের সুন্দর সুন্দর কথা শোনবার থেকে এই যে শুরু হলো নাকে কান্না। আপনার মন মানসিকতা এত ছোট। ছি, আমার মাকে নিয়ে কথা শোনালেন। আপনারা যে আমার স্বামীরটা খান, তার বেলায় 16 আনা মাফ। আপনার মতো হিংসুটে মহিলা আমি আমার জীবনে দেখিনি। কথার এই পর্যায়ে এসে দিদার কষিয়ে একটি থাপ্পড় বসিয়ে দিল নিতার গালে। তারপর হাত ধরে টেনে নিয়ে এগুলো নিজেদের ঘরের দিকে মেয়েটিকে নিয়ে মানিয়ে চলতে চলতে প্রতিনিয়ত হাঁপিয়ে উঠছে সে। আরে বাছা, বোঝার চেষ্টা করো। তুমি যেভাবে দ্যুতিকে ট্রিট করছো তাতে ওর শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। বলতে কষ্ট হলেও এটা সত্য যে ও এভাবে মৃত্যুর দিকে এগুচ্ছে। আমি তোমাকে যা বলছি তুমি সেটা কেন করছো না বলো তো? আজিজ সাহেবের কথায় কপাল কোচকালো শারজিম। ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল বের করে সোফায় গা এলিয়ে দিয়ে বলল, আমি ওকে ভালোবাসি। আর দ্যুতি, ও তোমায় ভালোবাসে? বাসবে? বাসবে না। দ্যুতির মতো মেয়ে না খেয়ে মরে গেলেও তোমার সঙ্গে নিজেকে মানিয়ে নেবে না। তুমি দ্যুতিকে চাও, দ্যুতি তোমার উপর নির্ভরশীল হোক। তবে কেন তুমি আমার কথা শুনছো না? মেন্টালি আনস্টেবল করে ফেলো ওকে। আইসোয়ার, তুমি যেমনটা যেভাবে চাইছো সবই পাবে। ফোনের লাইন কেটে দিল শারজিম। চোখজোড়া বুজে লম্বা একটি দম ছেড়ে চেঁচিয়ে সুরুজ মিয়াকে ডেকে উঠল সে। বাবা, কিছু লাগবো? কোনো কাজের সময় তোমাকে পাওয়া যায় না কেন? টাকা দিয়ে তোমাকে কোনো বালের জন্য রাখি? আমি রান্নাঘরেই আছিলাম, রাতের ভাত বসাইতেছিলাম। আমি রাতে খাবো না। আজ তোমার ছুটি। তুমি এখনই এখান থেকে বিদায় হও। কি রে? বললাম না বিদায় হ। ভয় কুঁচকে গেল সুরুজ মিয়া। ঢোক চেপে রান্নাঘরের দিকে ফিরে যাবার জন্য পা বাড়াতেই সোফা ছেড়ে উঠে দাঁড়াল শারজিম। বড় বড় পা ফেলে সুরুজ মিয়ার দিকে এগিয়ে গিয়ে তার পশ্চাৎদেশে বসিয়ে দিল একটি লাথি। বললাম না বিদায় হও। এদিকে তুই কোথায় যাস? সুরুজ মিয়া যেতেই ল্যাপটপ খুলে দ্যুতির ঘরের প্রজেক্টরের সাথে দ্যুতি নামক ফোল্ডারটি যুক্ত করল শারজিম। তারপর একদণ্ড অপেক্ষা করে পা বাড়াল দ্যুতির ঘরের দিকে। চোখজোড়া বুজে নীরবে পড়ে রয়েছিল দ্যুতি। 3 দিন হল নাওয়া খাওয়া বিহীন বন্দি অবস্থায় দিন কাটাচ্ছে সে। এতে শারীরিক দিক দিয়ে নিস্তেজ হয়ে পড়লেও মনটা ছটফট করছে তার। বারে বারে মনে পড়ছে ইশতিয়াক নামের বাজে লোকটির কথা। লোকটির কাছ থেকে দূরে চলে এলে কখনো এতটা কষ্ট হবে তা একদম জানা ছিল না। তবে বিষয়টি অনুধাবনের পর নিজেকে নিজের কাছে ছোট মনে হয়। প্রচুর কষ্ট হয়। মনটি তার এত বেহায়া কেন? বাজে লোকটিকে না ভাবলে চলে না? চলে না, একদম চলে না। তার স্বামীকে সে না ভাবলে কে ভাববে? কিন্তু ইশতিয়াকের সাথে কি আর কখনোই দেখা হবে না তার? দেখা হলেই বাকি, উনি তো বিয়েই করে নিচ্ছেন। উহু, সাহস থাকলে করেই দেখুক না। একদম হাড্ডি মাংস এক করে দিব। আর যদি কখনো দেখায় না হয়? শারজিম যদি তাকে মেরে ফেলে? নিজের সঙ্গে নিজেরই যুক্তিতর্কের খেলার মাঝপথে হতাশ হয় দ্যুতি। কখনো শুকনো চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা জল। বাবাকে চেঁচিয়ে ডেকে উঠে সে। ও বাবা, এবার হয়তো তুমি আর আমাকে শারজিমের হাত থেকে উদ্ধার করতে পারবে না। বুকের ভেতরটা কষ্টে কুঁচকে যায় তার। ভাবে বাবা মা, ভাইবোন তাদের সাথেও কি আর কখনোই দেখা হবে না?
হয়তো না, তবে যে তার ইচ্ছে হয় সকল বাঁধন খুলে বাবার বুকে গিয়ে মুখ লুকোতে, তার ছায়ায় আশ্রয় নিয়ে বলতে, তুমি আমাকে বোঝা মনে করে তাড়াতে চাইলেও আমি আর কোথাও যাব না, একদম যাব না। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস ছেড়ে ঘাড় বাঁকালো দ্যুতি। ব্যথায় তার পুরো শরীর জর্জরিত হয়ে উঠেছে। পারছে না সে আর এভাবে দুদণ্ড বসে কাটাতে। হঠাৎ কানে একটি মেয়ের গোঙানির আওয়াজ আসতেই ঝাপসা দৃষ্টিতে চোখজোড়া মেলতেই পুরো ঘর আলোতে ছেয়ে গেল। কিছু বুঝে উঠার আগেই তার সামনে ভেসে উঠল একটি মেয়ের নগ্ন শরীর, করুণ স্বরে আর্তনাদ করছে সে, তবে একদল পুরুষ তা উপেক্ষা করে তার শরীর নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। কেউ তার হাত, কেউ পা, কেউ বা অন্যান্য অংশ ছিঁড়ে ছুঁড়ে খাচ্ছে। দ্রুত চোখজোড়া বুজে ফেলল দ্যুতি। তবে মেয়েটির আর্তচিৎকার ধীরে ধীরে বাড়ছে। উফ, কি কঠিন তার আকুতি মিনতি। চোখজোড়া বন্ধ করে এমন বিকৃত একটি দৃশ্য দেখায়, নিজেকে আটকালেও কানকে কোনোভাবেই আটকাতে পারল না সে। মেয়েটির আর্তচিৎকার তার কানে এসে লাগতে শুরু করল তীরের মতো। মেয়েটিকে ছেড়ে দাও, মেয়েটি কষ্ট পাচ্ছে, ওকে ওভাবে কষ্ট দিও না, তোমরা কেন ওকে? উফ, তোমাদের কখনোই ভালো হবে না, চেঁচিয়ে উঠল দ্যুতি। ক্রমশ মেয়েটির আর্তনাদ বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বাড়ছে দ্যুতির ভেতরের অস্থিরতা। নিস্তেজ শরীর কোনো রকমের হেলিয়ে সেদিকে থেকে মন ঘোরানোর চেষ্টায় বারবার ব্যর্থ হয়ে বুকের ভেতরটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। চোখের সামনে ভেসে আসছে নিজের অতীতের স্মৃতি। ইস, কি বীভৎস! শারজিম, এটা বন্ধ করো, আমার কষ্ট হচ্ছে শারজিম। দরজার বাইরে থেকেই ভ্রু কুঁচকে আরেকটু ভলিউম বাড়িয়ে দিল শারজিম। আজিজ সাহেব বলেছেন সে দ্যুতিকে নিয়ে সংসার সেদিনই করতে পারবে যেদিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে দ্যুতি। সহজ ভাষায় বললে পাগল হয়ে যাবে। দ্যুতি মেন্টালি আনস্টেবল হয়ে তোমার উপর ডিপেন্ডেবল হলে তোমার চলবে? উত্তরে খানিকক্ষণ ভেবেছিল শারজিম, তারপর বলেছিল, চলবে। আমি চাই দ্যুতি আমার পাশে থাকুক। ভেবে ভ্রুক্ষেপহীনভাবে দ্যুতির ঘরে ঢুকল শারজিম। তবে বন্ধ দেয়ালের ভেতর থেকে আসা বিকট গন্ধে নাক উঁচিয়ে ফেলল। খানিকটা সময় নিয়ে নাক চেপে ঘরের মাঝ বরাবর আসতেই দেখতে পেল চেয়ারের সঙ্গে বাঁধা দ্যুতির নিস্তেজ শরীরটি পড়ে রয়েছে মেঝেতে। চলবে।